কম্পিটিশন হয় না। সেটা তুই ইদার কোনো কারোর কাছে প্রজেক্ট করলি, বাট যদি তুই একটু ইলেকট্রনিক্স বেস প্রজেক্টস করতে চাস বা অন্য সিমুলেশন বেস প্রজেক্টস করতে চাস, সেগুলোর অনেক কম্পিটিশন হয়, সেগুলো অনেক ন্যাশনাল লেভেল, স্টেট লেভেল, কলেজ লেভেল, ভরিয়ে ভরিয়ে কম্পিটিশন আছে। কিন্তু বেসিক্যালি থিওরিটিক্যাল অ্যাসপেক্টে যেটা আমরা শিখছি ওর উপর বেস করে কিছু হয় না, তাই তো? না না, ওর উপর বেস করে কোনো কম্পিটিশন হয় না, মানে সেটা তুই সেটা পেপার প্রেজেন্টেশন হয়, ওটাকে একটা কম্পিটিশনই তুই বলতে পারিস, কারণ মানে কোন হ্যাঁ বল। গ্রুপ কোন এরকম অর্গানাইজেশন যারা আন্ডার গ্র্যাড স্টুডেন্টদের নিয়ে বা অল ওভার ফিজিক্স স্টুডেন্টদের নিয়ে তৈরি করা কোন এরকম অর্গানাইজেশন? আচ্ছা দেখ, আমি তোকে দুটো জিনিস বলতে পারি। এক, যদি তুই স্পেসিফিক্যালি কম্পিটিশন চাস, তাহলে পেপার প্রেজেন্টেশন কম্পিটিশন হয়, কলেজেতেই হয়, যেখানে তোকে পেপার প্রেজেন্ট করতে হবে, আর যে বেস্ট পেপার করেছে সে একটা অ্যাওয়ার্ড পেলো। আর সেকেন্ড একটা হয়, ওটা আই গেস এভরি সামার করে হয়, ঠিক আছে, যেখানে অল ওভার ইন্ডিয়া তোর সিভি দেখে তোকে একটা প্রফের সাথে ম্যাচ করবে, ঠিক আছে, মানে হি ক্যান বি ফ্রম আইআইটি, হি ক্যান বি ফ্রম যাদবপুর, অল ওভার ইন্ডিয়া, অ্যান্ড ম্যাচ করে তুই সামারটা ওদের আন্ডারে প্রজেক্ট করলি, তো এরকম হতে পারে। তো যেটা সামার ইন্টার্নশিপের কথা বলছি, ইন্ডিয়ান একাডেমি হ্যাঁ, অফ সামার সায়েন্স। ইন্টার্নশিপ, হ্যাঁ সেটা মোস্ট রিসার্চ ইনস্টিটিউটসেও হয়, মানে আমার ইনস্টিটিউটেও যেরকম তোকে মেল করতে হবে, ওখানে মেল করে সামার ইন্টার্নস নেয়, যেটা অবভিয়াসলি এখন 2 বছর বন্ধ থাকবে, আগের বছরও হয়ে মানে লিস্ট বেরিয়ে ক্যান্সেল হয়ে গেছিল, আর এবছর তো আমার মনে হয় লিস্ট বার করবে না, বাট সামার ইন্টার্নশিপস আর ভেরি মাচ দেয়ার। আর একটা অল ইন্ডিয়া ইনিশিয়েটিভও আছে, যেখানে মানে দেখ এই সামার ইন্টার্নশিপ গুলোতে তোকে মানে স্পেসিফিক্যালি প্রফদেরকে মেল করে বলতে হয় যে আমাকে নিন প্রজেক্ট করান, মানে এখানে অনেক ঝামেলা আছে, কিন্তু ওখানে তুই যদি ওর সিভি ড্রপ করে দিস, ওরা নিজে তোকে খুঁজে ম্যাচ করে দেয়। তো সেটাও অল ইন্ডিয়া একটা ইনিশিয়েটিভ হয়, কিন্তু সেটা কতটা এই বছর হবে আই ডাউট। আর সেকেন্ড থার্ড ইয়ার তোরা ট্রাই করতে পারিস। হ্যাঁ, কন্ট্রাক্টটা কন্ডাক্ট করে কে? ওইগুলো তোর এমনি মানে ওরা ওরা পাঠায় হচ্ছে তোর ওই বল না মানে ওরা জাস্ট কটা অ্যানাউন্সমেন্টস করে, নিউজে আপলোড করে, পোস্টার্স ছাড়ে, আর ইউজুয়ালি কলেজে এগুলো স্প্রেড হয়, ক্যালকাটা ইউনিভার্সিটি এগুলো কিছুই করে না। এমনকি তোদের একটা আহ, মানে কানাডা বেসড একটা ইন্টার্নশিপ হয়, মানে যেখানে তুই যদি সিলেক্ট হোস তুই কানাডা যেতে পারবি ফুল ফ্রি, ভিসা ভিসা সবকিছু দিয়ে দেবে। তো সেটা সেটা আমি সিলেক্ট হয়ে অবভিয়াসলি কোভিড হয়ে গেল, যার জন্য আমি যেতে পারলাম না, কিন্তু সেটাও হয়, এবং সেটা তুই আই গেস অনলি সেকেন্ড ইয়ারে করতে পারিস বা এরকম কিছু একটা আছে, মানে থার্ড ইয়ারে তুই উঠে আর করতে পারবি না, এরকম কটা কন্ডিশন আছে। তো সেটাও হয় ফুল ফ্রি, মানে ভিসা, খাওয়া দাওয়া, থাকা সবকিছু দেবে, এবং কেনেডিয়ান প্রফেসরের সাথে তুই কোলাবোরেশন করতে পারিস, তো এরকম অনেক অপশন আছে। ঠিক আছে, থ্যাংক ইউ দিদি। মানে এগুলোকে খোঁজ নিতে হয় কখন হচ্ছে? হ্যাঁ, মানে মোস্টলি আমি তোদেরকে বলে দিতে পারি, মোস্টলি সামারে হবে, ঠিক আছে, যাই হয় সামারে হয়, তোদের জন্য জাস্ট সামারে হবে। উইন্টার্সেও হয়, কিন্তু তোরা উইন্টার এফোর্ড করতে পারবি না, কারণ কলকাতাতে উইন্টারে আমার মনে হয় 15 থেকে 20 দিন ছুটি দেয়। তো সামার ইন্টার্নশিপ তোরা খুঁজতে পারিস। আর তোদের যদি দরকার হয়, আমি এটা তোদের ওই লিঙ্কটা অনলাইন পাঠিয়ে দেবো, ওই অল ইন্ডিয়া বেস সামার ইন্টার্নশিপ যে দুটো হয়, বাট আমি তোদেরকে পার্সোনালি বলবো, সিন্স তোরা ব্যাচেলার্সে আছিস, কিছুদিন পরে তোদেরকে জ্যাম জেস দিতেই হবে। আর তোদের যা অবস্থা, তোরা ফার্স্ট ইয়ার, মানে সেকেন্ড ইয়ারের আগে তোরা এক্সপেক্ট করতে পারছিস না। আমি বলবো সেকেন্ড ইয়ারে যদি একটা প্রজেক্ট করতে পারিস, দ্যাট ইজ নাথিং ব্যাড, বাট আই জাস্ট ফিল দ্যাট মানে ফিজিক্সে থিওরিতে যেরকম কাজ হয়, তোরা বাই সেকেন্ড ইয়ার শিখতে পারবি না আর প্রোডাক্টিভ কাজ করতে পারবি না, মানে তার জন্য বাইরে না গিয়ে কলকাতায় দেয়ার আর গুড গুড প্লেসেস, যারা তোকে বাবারে বাছারে করে শেখাবে। আইএসসিএস ইজ ওয়ান অফ দেম, যাদবপুর ইজ ওয়ান অফ দেম। বাইরে যাবি, প্রোডাক্টিভ কাজ করতে পারবি না, দুটো ভুলভাল কথা বলবে। আমি বলবো ব্যাচেলার্স এর টাইমটা তুমি ফিজিক্সটাকে আরো বেটার বোঝো, আর প্রজেক্টস করতে হলে সামারে, যে সেকেন্ড ইয়ারের সামারে এই কলকাতার মধ্যে প্রফদেরকে মেল করে, বা এই বোস ইনস্টিটিউট, এস এন বোস, এদের সবার সামার ইন্টার্নশিপ এইগুলো থাকে, এখানে তোরা করতে পারিস যদি তোদের আছে। আর আরেকটাও তো হয়, সেটা মনে হয় টিআইএফ এর হয়, টিআইএফ আর ক্যাম্প বললে, তাই না বল শুভ, জানিস সেটা? আমি শুনেছিলাম এটা লাস্ট ইয়ারে, আমি একটা অ্যাপ্লাই করতে গিয়ে আমার করা হয়নি। না না, ওরা সেকেন্ড ইয়ারেও নেয়, ওর সেকেন্ড ইয়ারেও নেয়, আই গেস ফার্স্ট ইয়ার থেকে ওরা নেওয়া শুরু করে, তো এরকম অনেক অনেক আছে। বাট আমি পার্সোনালি বলবো, দেখ মানে তুই কেন প্রজেক্টটা করতে চাস, তোর মোটিভটা কি প্রজেক্টটা করার পেছনে? সত্যি বলতে আমার একটা দাদার সাথে আলাপ হয়েছিল একদিন, তো ও আইজার কলকাতাতে পিএইচডি পড়ছে এই মুহূর্তে। তো আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার ওয়ে আউটটা কি ছিল, তো আমাকে বললো দেখ তুই যদি এরকম কিছুর দিকে যেতে চাস বা তো সিভিটাকে স্ট্রং রাখতে হবে, কারণ জ্যাম বা জেস্ট ক্লিয়ার করার পর তোকে যে ইন্টারভিউতে ডাকবে
ওখানে তো সিভিটা দেখবে। তো সিভিতে যদি তুই এরকম কোন ইন্টার্নশিপ করিস বা এই জিনিসটি মেনশন করতে পারিস যে তুই এরকম প্রজেক্ট করেছিস বা এরকম ইন্টার্নশিপে তুই গেছিস বা কাজ করেছিস, সেক্ষেত্রে তোর জিনিসটা অনেকটা বেনিফিশিয়াল হয়। আচ্ছা, আমি সেই দেখ জন্য তোদের কারোর যদি পার্সোনাল ইন্টারেস্ট হয়, আমি ওর টাইম ওয়েস্ট আর করবো না, আমার ক্লাসে তোরা আরো কন্টিনিউ জিজ্ঞেস করতে পারিস। বাট তোকে জাস্ট দুটো কথা বলবো, তোকে যেই বলেছে আই এম সরি বাট দ্যাট ইজ নট দ্য কেস। বিকজ আমি কিন্তু কোনো মানে আমি পার্সোনাল প্রজেক্ট অনেক করেছি, কিন্তু আমি কোনোদিন কোনো মানে পার্সে ইন্টার্নশিপ করিনি, ঠিক আছে? আর আমি যতজন জানি যারা টপ ইনস্টিটিউটসে সিলেক্ট হয়েছে, তারা কোনোদিন কোনো ইন্টার্নশিপস করেনি। আমি তোকে বলছি দ্যাট ইজ নট আ ব্যাড থিং। ওয়াই এম টেলিং ইউ ইজ দ্যাট ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে যারা সিলেক্ট হয় ইন্টারভিউর জন্য, তাদের থেকে এটা এক্সপেক্টেড হয় না যে তারা ইন্টার্নশিপ করবে। ইফ ইউ অ্যাপ্লাই অ্যাব্রড, দেন ইট ইজ আ মাস্ট। তুই যদি প্ল্যান করিস যে আমি এমএসসি তে অ্যাব্রড যেতে চাই, তাহলে আমি চোখ বন্ধ করে তোকে বলবো ওই মিট্যাক্স গ্লোবাল লিঙ্ক ইন্টার্নশিপ বলে হয়, চোখ বন্ধ করে চলে যা বিদেশে, যেখানে অ্যাপ্লাই করবি ভালো যদি তুই জিআরই ক্র্যাক করতে পারিস আর ভালো এসওপি লিখতে পারিস, দুনিয়ার কোথাও পেয়ে যাবি। কিন্তু তুই যদি ইন্ডিয়ায় থাকতে চাস এন্ড ইন্ডিয়ার বেস্ট ইনস্টিটিউটসে পড়তে চাস, আই উইল জাস্ট সে ফোকাসড অন ক্লিয়ারিং জেস্ট। তুই যত ইন্টার্নশিপ করে নে, তুই যদি জেস্ট ভালো না করিস আর ইন্টারভিউ ভালো না দিতে পারিস, ওদের আসে যায় না, ওদের জাস্ট ডোন্ট কেয়ার। আমি তোকে জাস্ট একটা লাস্ট কথা বলে দিচ্ছি। আমাদের আইএমএসসি তে একটা ছেলে ছিল যে জেস্টে 9th র্যাঙ্ক করেছিল আমার ইয়ারে, ঠিক আছে? এবং ও ওই আইএমএসসির একটা প্রফেসর সাথে কাজ পর্যন্ত করেছে সামারে, মানে প্রফটা প্রচন্ড লবি করেছে ওকে নেওয়ার জন্য। অন্য সবাইরা ভিটো করে দিয়েছে যে না, ওকে নেবো না, আমাদের পছন্দ হয়নি, ওর ইন্টারভিউ খুব বাজে গেছে। এত বাজে ইন্টারভিউ হলো একজনকে আমরা নিতে পারি না, হয় তুই ভেবেন। তো ইফ ইউ ওয়ান্ট টু, ইফ ইউর মোটিভ ইজ টু গেট ইনটু অ্যান ইনস্টিটিউট ইন ইন্ডিয়া, for that you should focus on clearing the exams and clearing the interview rather than the internships, because that's how Indian system works. মানে করতে গেলে তো সময় চাই, আমরা অত সময় কোথায় পাবো? তুই নেক্সট ইয়ার সামারে যদি তোরা করতে পারিস, সেটাই হচ্ছে কথা। না না, সে যে কালেই করি, মানে এত সিলেবাসের মধ্যে এই নিয়েই তো নাকান চুবানি খেয়ে যাচ্ছি, তারপর আবার প্রজেক্ট করলে তো হয়ে গেল। প্রজেক্ট করার আইডিয়াটা ভালো, জিনিসটার উপর এক্সপেরিয়েন্স থাকবে, এটার জন্যই করা যেতে পারে। আমি পার্সোনালি বিলিভ করি যে প্রজেক্ট করার আইডিয়াটা ভালো, বাট আমি এটাই বলবো যে মানে ওই কটা জায়গা আছে, তোদের যদি পার্সোনালি ইন্টারেস্ট থাকে আমাকে কন্ট্যাক্ট করতে পারিস, আমি তোদেরকে ইনফরমেশন গুলো দিয়ে দেবো, ঠিক আছে? এখন ও ক্লাস কন্টিনিউ করুক, চল গো হেড। ওকে, তো আর চলো না, সুব্রতদা বলছি যে কি কি পরীক্ষা দেওয়া যায় বা কি কি মানে দিলেই যে পেয়ে যাবো তার তো কোনো মানে নেই, তাই মানে একটার উপর বেস না করে মানে কি কি পরীক্ষা দেওয়া যায়, তো সেইটার জন্য একটু বলে দিও। এমএসসি প্রিপারেশনে, এমএসসির জন্য জ্যাম, জেস্ট, টিআইএফআর, ঠিক আছে, এই তিনটে হচ্ছে মেজর এক্সাম। এবার তাছাড়া প্রত্যেকটা ইউনিভার্সিটি সেপারেটলি এক্সাম অর্গানাইজ করে, জাস্ট লাইক ক্যালকাটা ইউনিভার্সিটি প্রেসিডেন্সি একটা সিইউ সেট বলে একটা এন্ট্রান্স হয়, যেটা হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটিজ নিয়ে। বাট পিপল জেনারেলি আমি সিইউ বাদে বলছি, মানে সিইউ বাদে বলছি, মানে বাইরে যদি পড়তে চাই সেই বাইরে যেতে গেলে তিনটে পরীক্ষা মেনলি থাকে, একটা হচ্ছে জ্যাম, একটা হচ্ছে জেস্ট, একটা হচ্ছে টিআইএফআর। টিআইএফআরটা সেপারেট এক্সাম, টিআইএফআর দিয়ে টিআইএফআর ছাড়াও আরো দুটো ইনস্টিটিউটে পাওয়া যায়, আর টিআইএফআর এটা গেল, আর তার সাথে হচ্ছে জেস্ট দিয়ে। এক সেকেন্ড, আমার মনে হয় ও সিইউ সেটটা সিইউর ভাবছে, সিইউ সেট কিন্তু সিইউ না, সিইউ সেট মানে হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি, সিইউ সেট সেন্ট্রাল ইউনিভার্সিটি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো এক্সামের র‍্যাঙ্কিং গুলো হয় হচ্ছে, তুই যদি টিআইএফআর ক্লিয়ার করে দিলি তো টিআইএফআর ফার্স্ট, তারপরে জেস্ট, তারপরে জ্যাম। এবার টিআইএফআর আর জেস্ট ক্লিয়ার করলে তুই মানে তুই পার্কস আছে, তুই একটা রিসার্চ স্কলার হয়ে গেলি, এন্ড তুই মান্থলি স্টাইপেন্ড পাবি, ফুল ফ্রি রেসিডেন্স পাবি, অনেক আরো বেনিফিটস আছে, হেলথ বেনিফিটস পাবি, যেটা তুই অবভিয়াসলি জ্যামে পাবি না, কারণ তুই আইআইটি তে পড়ছিস, তোর গ্যাপ থেকে টাকা বেরোবে, কিন্তু তুই একটা ভালো ট্যাগ পেলি, এবং দ্যাট উইল হেল্প ইউ ফর পিএইচডি ডেফিনেটলি। So that is one thing. And then তারপরে আরো সেন্ট্রাল ইউনিভার্সিটিজ আছে, যেখানে আমি পার্সোনালি বিলিভ করি যে প্রেসিডেন্সি, ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি ইন কলকাতা আর ওয়ান অফ দ্য গুড ওয়ান্স। আর রেগুলার প্রিপারেশন কি তুমি নেবে? মানে এবার এগুলোর জন্য যেভাবে প্রিপারেশন নিতে হয় আর কি, সেগুলো কি তুমি করাবে? ওটা সেকেন্ড ইয়ার থেকে নেবে বলেছে, ওটা সেকেন্ড ইয়ার। ওটা না, সেটা তো জ্যামের জন্য, ওই ক্লাসটা ফর অল এন্ট্রান্স এক্সামস, ঠিক আছে? নট অনলি ফর জ্যাম, বাট ফর অল এন্ট্রান্স এক্সামস।
আর ওটা আমি আর কোয়েনাদি দুজনে মিলেই নেব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো স্ক্রিনটা আমি শেয়ার করলাম, ঠিক আছে? তো আগের দিন আমি কোন জায়গাটায় শেষ করেছিলাম সেটা বল। আমি জাস্ট আগের দিন ওই বল, কেউ একটা বল কোথায় আমি শেষ করেছিলাম, বিকজ ইটস বিন অলমোস্ট 1 মান্থ, আমার মনে থাকার কথাও নয়। আচ্ছা, একবার তোকে মাঝখানে পোক করছি একটু, তোরা রেকর্ডিংটা করিস কিন্তু, ঠিক আছে? হ্যাঁ অবভিয়াসলি ওরা রেকর্ডিং চালু করে দেবে এবার। কেউ একটা বল আগের দিন আমি কোথায় শেষ করেছিলাম। রেঞ্জ অব্দি বোধহয়। রেঞ্জ অব্দি মানে বেসিক্যালি প্লট গুলো আমি দেখিয়েছিলাম, মানে কি কি টাইপের প্লট হয়, এন্ড তারপর লাইন উইথ কি করে বাড়াতে হয় কমাতে হয়, এন্ড এগুলো ছাড়া মানে জাস্ট কয়েকটা মানে প্লটস গুলো, আর লাইন উইথ হ্যাঁ। বাড়ানো উইথ লাইন, তারপর মানে কার্ভ ফিটিংটা এখন আমি দেখাইনি, তাই তো? না না না। না দেখো, কার্ভ, সো টুডেজ টপিক ইজ কার্ভ ফিটিং, ঠিক আছে? স্ট্রেট লাইন ফিটিং এটাই মেনলি আসে, এন্ড তাছাড়া প্যারাবোলিক হাইপারবোলিক ফিটিং মানে ওগুলো তোরা y ইকুয়াল টু মানে তোরা প্রত্যেকে ইকুয়েশন সম্পর্কে জানিস, যে প্যারাবোলার ইকুয়েশন কি, হাইপারবোলার ইকুয়েশন কি, ইলিপসের ইকুয়েশন কি, এইগুলো, ঠিক আছে? তো সেই ওয়াইজ তোরা ফিট করতে পারবি। সো ফার্স্টলি আমাদের যেটা সিলেবাসে আছে, যেটার উপর বেস করে আমরা কাজ করি, জাস্ট আ সেকেন্ড, যেটার উপর বেস করে আমরা কাজ করি দ্যাট ইজ, আরে ভাই রে, হোয়াটসঅ্যাপটাকেই টার্ন অফ করতে হবে। হ্যাঁ, তো স্ট্রেট লাইন ফিটিং এর উপর বেস করে আমরা কাজটা করি। তো স্ট্রেট লাইন ফিটিং নিয়ে এবার আলোচনা করা যাক। তো স্ট্রেট লাইন ফিটিং মানে আচ্ছা ওই মানে একজন মনে আছে সেই ল্যাবে একদিন হয়েছিল পয়েন্ট টু পয়েন্ট জুড়ে দিয়েছিল একটা মেয়ে, দ্যাট ইজ নট স্ট্রেট লাইন ফিটিং। স্ট্রেট লাইন ফিটিং মানে হচ্ছে তোর ধর এ বি সি ডি ই এফ জি 7খানা পয়েন্ট আছে, 7খানা একটা বিভিন্ন স্ক্যাটার্ড পজিশনে আছে, এবার তার মধ্যে দিয়ে দ্য বেস্ট ফিটেড লাইন যেটা হবে সেটা দিয়ে তুই স্ট্রেট লাইনটা ড্র করবি। মানে সাপোজ আমি একটা ফাইল তৈরি করলাম, ঠিক আছে? দাঁড়া নোটপ্যাড অন করতে দে। সাপোজ আমি একটা ফাইল তৈরি করলাম যে 1.1, 5.4, 2.6, 8.8, 3.7, 12.5, 4.6, সাপোজ আমি এরকম একটা ফাইল তৈরি করলাম, ঠিক আছে? তো এটাকে আমি সেভ করলাম, ঠিক আছে? তো এইরকম আমি একটা ফাইলকে আগে ক্রিয়েট করলাম। নাও ওপেন দ্য জিএনইউ প্লট। তো আমি এবার জিএনইউ প্লটে এলাম, তাহলে এবার আমাকে আগে ওই ডিরেক্টরিতে যেতে হবে যে ডিরেক্টরিতে আমি ফাইলটাকে সেভ করেছি। তার কমান্ডটা হচ্ছে সিডি, ঠিক আছে? তো সিডি এইভাবে কমান্ডটা দেওয়ার দরকার হয় না, বিকজ ইফ ইউ ডু দিস মানে যে ফাইলে যে ফোল্ডারে তুই সেভ করেছিস, আমি যেমন ডেস্কটপে সেভ করেছিলাম এমএসসি প্রজেক্ট, মানে আমার প্রজেক্টের পেজটাতেই আমি সেভ করেছিলাম প্রবাবলি, নাকি না এখানে হয়তো সেভ করিনি আমি, সেটা আমাকেও দেখতে হবে আমি কোথায় সেভ করেছি। ওয়েট আমি একবার চেক করে দিচ্ছি কোথায় সেভটা করেছি। Save as desktop, ওকে এর মধ্যেই তো সেভ করেছি, ঠিক আছে? তো তাহলে আমি এই ডিরেক্টরিটা আগে চেঞ্জ করলাম, তাহলে আমি কোথায় গেলাম ডিরেক্টরিটাতে, দেখ আমি এই যে ওপেন স্ক্রিপ্ট ফাইল ওপেন করলাম, স্ক্রিপ্ট ফাইল ওপেন করে এখান থেকে আমি গেলাম যে ফোল্ডারটায় সেভ করেছি, ঠিক আছে? তো এই ফোল্ডারটাতে মানে ডেস্কটপে এমএসসি প্রজেক্ট, ওকে দেন ওপেন। আরে
ওখানে তোমার ওই ফাইল টাইপটা কি একটা সিলেক্ট হয়েছিল ফাইলটা আমাকে না ফাইলটা ওইভাবে হবে না, ওইভাবে হবে না, আমাকে সিডি দিয়েই আমায় কমান্ডটা দিয়ে দিতে হবে। আমি কোন ফাইলটায় সেভ করেছি সেই ফাইলটার নামটাই তো আমি ভুলে গেছি না, আমি ওই জন্য ওইভাবে যেতে চাইছিলাম। বাট এই যে চেঞ্জ ডিরেক্টরি, ইয়েস চেঞ্জ ডিরেক্টরিতে গেলাম, চেঞ্জ ডিরেক্টরিতে গিয়ে কেউ একটা এসছে, হ্যাঁ সো চেঞ্জ ডিরেক্টরিতে গিয়ে এবার আমি ডেস্কটপে গেলাম, আমি ডেস্কটপে এসে ফোল্ডারটার মধ্যে ঢুকলাম। ওকে, তাহলে আমার চেঞ্জ ডিরেক্টরি হয়ে, আরে আবার সিসিডি কোত্থেকে এলো? তোমার একটা সি আগে লেখা ছিল। তাই না, ওয়েট তাহলে আমি আরেকবার ঢুকছি ওতে। হ্যাঁ, তো আমি এইটার মধ্যে এলাম। তো এবার আমি প্লট করব। প্লট কোনটাকে করব? যে ফাইলটা আমি নিয়েছি। আচ্ছা, লেট মি ওপেন দ্য পিডিএফ হিয়ার अगेन। তোর কাছে পিডিএফটা প্রত্যেকের কাছে আছে তো? তোদের কাছে আগের দিনেরটাই তো? হ্যাঁ, আগের দিনেরটাই। হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, আছে। এইখানে দেখ, তোরা দেখতে পাবি। তো আমি ফার্স্টে ডিরেক্টরিটা চেঞ্জ করলাম, ঠিক আছে? তো ডিরেক্টরিটা চেঞ্জ করে এবার আমি এটাকে প্লট করব। এবার প্লট করব যে আমার ফাইলটার নামটা কি। আমি ওখানে ex1 দিয়ে সেভ করেছিলাম। এবার জিনিসটা কি, একটা টেক্সট ফাইল। সো টেক্সট ফাইল বলে pl ex1.txt, ঠিক আছে? এইটা আমার ওই ফাইলটাকে প্লট করলো, ঠিক আছে? দেখতে পাচ্ছিস এই পয়েন্ট গুলো দিয়ে। তাহলে এবার যদি এটাকে তুই উইথ পয়েন্টস যদি তুই চেঞ্জ করতে চাস, বা উইথ লাইন করতে চাইলে উইথ লাইন, উইথ পয়েন্টস করতে চাইলে উইথ পয়েন্টস, উইথ লাইন পয়েন্টস করতে চাইলে সেরকমই হবে, ঠিক আছে? এবার নেক্সট দেখ, নেক্সট আমি কি করব? নেক্সট হচ্ছে আমাকে সেট করতে হবে, কারণ এখানে এই যে প্লটটা, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, আবার এই জায়গাতে একটা আছে। ইউ ক্যান সি 4 পয়েন্টস হিয়ার, 1 2 3 4। এবার তাহলে আমি এটার এই রেঞ্জটা একটু বাড়া কমা করে নি, কারণ দেখ একদম গায়ে গায়ে রয়েছে স্টার্টিং পয়েন্ট এটা। তাহলে আমি সেট 0 অ্যাক্সিস করে দিই। আমি সেট এক্স রেঞ্জ তাহলে দেখতে পাচ্ছিস আমি রিপ্লট করলাম। তাহলে এইটা হচ্ছে আমার প্লট গুলো, মানে আমি এক্সটা 0 to 10 রাখলাম, ওয়াইটা 0 to 20 রাখলাম, ঠিক আছে? তো এরপর এই চারটেকে আমি স্ট্রেট লাইন ফিটিং করব। তাহলে এবার যখন আমি স্ট্রেট লাইন ফিটিং, হ্যাঁ ওই জিরো অ্যাক্সিসটা কি করলে? জিরো অ্যাক্সিসটা তোদের আমি দেখাবো। জিরো অ্যাক্সিসটা মানে হচ্ছে, সেটা আমি এর পরের যে টপিকটা থাকবে তখন আমি দেখাবো। তো জিরো অ্যাক্সিসের গল্পটা হচ্ছে তোর এক্স আর ওয়াই অ্যাক্সিসটাকে ডিরেক্ট নিয়ে চলে আসা, মানে এক্স আর ওয়াই জিরো অ্যাক্সিস পয়েন্ট করে দেওয়া, ঠিক আছে? দ্যাট ইজ জিরো অ্যাক্সিস সিস্টেম, মানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস 0 0 টাকে তুই দেখাচ্ছিস, ঠিক আছে? বাট সেটা কিছু একটা আমার এরর হচ্ছে, আই গেস, আমি বুঝতে পারছি না। যাই হোক, তো আপাতত তুই এইটা দেখ, জিরো অ্যাক্সিসটা পিডিএফ এও দেওয়া আছে। আমারই কোনো একটা জায়গায় ভুল হচ্ছে সেই জন্য এটা আসছে না। তো যেটা আগে দেখাচ্ছি সেটা দেখ। আমি ফার্স্টে 0 0 পয়েন্টে নিয়ে এলাম, ঠিক আছে? মানে দিস ইজ মাই অরিজিন, এই আমার 4টে পয়েন্ট, এই 4টে পয়েন্টকে আমি স্ট্রেট লাইনে ফিট করব। তাহলে স্ট্রেট লাইনে ফিট করতে গেলে আমার যে জিনিসটা লাগবে কি, সেটা
মানে স্ট্রেট লাইনের ইকুয়েশন, ঠিক তো? তো স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কি? y ইকুয়াল টু mx প্লাস c। স্ট্রেট লাইনের ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c। তো y ইকুয়াল টু mx প্লাস c টাকে আমি ডিজাইন করি এবার, মানে জিএনইউ এর মধ্যে y ইকুয়াল টু mx প্লাস c আমি একটা ক্রিয়েট করব, ঠিক আছে? জাস্ট লাইক ইউ ক্যান সি হিয়ার। তাহলে আমি একটা ফাংশন ডিজাইন করছি, দ্যাট ইজ y ইকুয়াল টু mx প্লাস c। সো রাইট হিয়ার y ইকুয়ালস টু mx প্লাস c। সরি, y তো y মানে তো f of x, because this is a function of x. তাহলে আমি এই ফাংশন অফ এক্স টা ক্রিয়েট করলাম। এবার ফাংশন অফ এক্স টা যে আমি ক্রিয়েট করলাম, তাহলে ক্রিয়েট করার পর এবার আমি এটাকে কি করব? ফিট করব, ঠিক আছে? এবার একটা স্ট্রেট লাইন যদি আমি ফিট করতে চাই, তাহলে সেই ফিটটা কার রেসপেক্টে হয়? উইথ রেসপেক্ট টু এম এন্ড সি, বিকজ সি ইজ দ্য কনস্ট্যান্ট। তো সেই সামনের যে কনস্ট্যান্টটা আছে সেটা হচ্ছে সি। মানে এই যে তুই প্লটটা পেয়েছিস, এই প্লটটা অরিজিন দিয়ে পাস করছে না, ঠিক তো? মানে তুই এটা জাস্ট চোখে দেখে বুঝতে পারছিস যে এটা অরিজিন দিয়ে পাস করছে না। এই চারটে দাগ যদি এরকম থাকে, এর একটা ইন জেনারেল যদি আমি একটা লাইন টানি এর মাঝখান দিয়ে, তাহলে সেটা কখনোই অরিজিন দিয়ে পাস করবে না। সো দ্য কনস্ট্যান্ট পার্ট ইজ সি, আর এম ইজ দ্য ট্যানজেন্ট, ইউ নো দ্যাট, দ্য ট্যান থিটা কম্পোনেন্ট, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি যে প্লটটা করব, তাহলে কার রেসপেক্টে প্লট করব? মানে যে ফিটটা করব, তাহলে আই উইল ফিট ইট ভায়া এম এন্ড সি। এম আর সি এর রেসপেক্টে আমি ফিট করতে পারবো। সো মাই নেক্সট কমান্ড উইল বি ফিট এফএক্স। ফাইলটার নাম আমি কি দিয়েছিলাম? ex1.txt via mc। আমি একটা কিছু পেলাম, ঠিক আছে? তো যেটাই পেলাম, তো সেখান থেকে আমি কি পাচ্ছি? যেটা আমি পেলাম সেখান থেকে আমি কি পাচ্ছি? দেখ, এই ফাইলটা যদি আমি বড় করি, এখান থেকে আমি ফিট করলে এম আর সি এর ভ্যালুটা পাবো বেসিক্যালি, ঠিক আছে? তো এম আর সি এর ভ্যালুটা কি কি? হিয়ার ইউ ক্যান সি দিস ইজ মাই ভ্যালু অফ এম। এই যে এইটা হচ্ছে ভ্যালু অফ এম, এইটা হচ্ছে এম এর এরর, ঠিক আছে? এইটা হচ্ছে ভ্যালু অফ সি, এন্ড দিস ইজ দ্য এরর অফ সি, মানে পার্সেন্টেজ এরর অফ সি, ঠিক আছে? দাদা বলছিলাম যে এক্ষুনি ওই প্লট যেটা করলা, এখনই যেটা এন্টার করলা, তো ওটা আরেকবার একটু বলতে পারবে? এক্ষুনি 1 মিনিট আগে যেটা বললা, কারণ এখন কেটে গেছিল মিটিংটা ফট করে, ওই জন্য। দেখ, ব্যাপারটা হচ্ছে যে আমি এফ অফ এক্স একটা সিলেক্ট করলাম, ঠিক আছে? কারণ আমাকে একটা স্ট্রেট লাইনে ফিট করতে চাইছি আমি। আমার একটা গিভেন ডেটা দেওয়া আছে, সেই ডেটাটাকে আমি স্ট্রেট লাইনে ফিট করব, ঠিক তো? হ্যাঁ। তো এবার গিভেন ডেটাটাকে আমি ওই স্ট্রেট লাইনে ফিট করতে যাই, তাহলে ডেটাটা আমি কার রেসপেক্টে ফিট করব? when we know that the equation of a straight line is y equals to mx plus c, and here y is a function of x, that's why I have denoted y as f of x, ঠিক আছে? তাহলে এই একটা স্ট্রেট লাইন কিসের কিসের উপর ডিপেন্ড করে? নাম্বার 1, we need to see either জায়গাটা কি? হ্যাঁ, বল 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 আলেখ্য, বল। না, ওটা রাজদীপ বলছিলাম, আমি না। আচ্ছা, ফিট এফএক্স এর পরে যে লাইনগুলো লিখলো, ওই ফিট কোনগুলো? এফএক্স তারপরে এগুলো তোর কথা বাবু বড্ড কেটে যাচ্ছে রে। ও বলছে ফিট এফএক্স এর পর যেগুলো অটোমেটিক্যালি লাইনগুলো এসছে ওগুলো কি? ওগুলো হচ্ছে তোর এই যে কতগুলো, হ্যাঁ ওগুলো দেখ, ওগুলোর গল্পটা হচ্ছে যে তোর এই যে মানে এই তো একটা তুই যে স্ট্রেট লাইন ফিট করছিস, ঠিক আছে? তাহলে একটা এই যে 4টে পয়েন্ট আছে আমার কাছে, 4টে পয়েন্টে কিভাবে ফিট হয়? ফিট হওয়ার টেকনিকটা হচ্ছে যে একটা
ফার্স্ট পয়েন্ট দিয়ে একটা স্ট্রেট লাইন চলে গেল, সেকেন্ড পয়েন্টটা ধরে একটা স্ট্রেট লাইন গেল, থার্ড পয়েন্টটা ধরে আরেকটা স্ট্রেট লাইন গেল, ফোর্থ পয়েন্টটা দিয়ে আরেকটা স্ট্রেট লাইন গেল, ঠিক আছে, এরকম একটা ইমাজিন করা হয়। নিয়ে এবার তাদেরকে যতটা পারা হয় মানে থ্রু প্রজেকশন তাদেরকে কাছাকাছি আনা হয়। এবার যখন প্রজেকশন গুলো চারটের যখন প্রজেকশন একই জায়গাতে পড়বে, ঠিক আছে, মানে তোরা যেটা সেক্সট্যান্টে করেছিস, সেক্সট্যান্ট প্র্যাকটিক্যাল করেছিস তো, তো তোরা দুটো প্রজেকশনকে একটা লাইনে তো ইন্টারসেক্ট করাস, দুটো লেন্স দিয়ে যা দেখি, তাহলে তোরা ওই পয়েন্ট, তাহলে যেটা তোরা দেখতে পাচ্ছিস দ্যাট ইজ ইয়োর স্ট্রেট লাইন, ঠিক তো? হ্যাঁ। তাহলে এইখানে দেখ, এইখানে চারটে পয়েন্ট আছে, তো চারটে পয়েন্টের ধরে যদি আমি প্রত্যেকটা পয়েন্টের উপর দিয়ে একটা করে স্ট্রেট লাইন পাস করাই, ঠিক আছে, তার উপর ফ্রম দ্য অরিজিন, ধর আমি ফ্রম দ্য অরিজিন পাস করালাম, ফ্রম দ্য অরিজিন পাস করালে তখন দেখবো যে আমার প্রজেকশনটা মিলছে না। এবার ওয়াই অ্যাক্সিস বরাবর আমি উপরে উঠতে থাকবো, তো ওয়াই অ্যাক্সিস বরাবর যখন উপরে উঠতে থাকছে, দেখা যাবে একটা সার্টেন নাম্বার অফ ইটারেশনস এর পর, মানে সার্টেন নাম্বার অফ লুপ রান করার পর এই চারটের প্রজেকশন একটা লাইনের উপরই পড়ছে, চারটে পয়েন্টের প্রজেকশন একটা লাইনের উপরই পড়ছে, যে লাইনটার উপরে পড়বে দ্যাট ইজ ইয়োর ফিটেড স্ট্রেট লাইন। বুঝতে পেরেছিস? ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, দ্যাট ইজ ইয়োর স্ট্রেট লাইন অন হুইচ ইউ আর ফিটিং দিস। তাহলে এগুলো কোন কোন প্যারামিটারের উপর ডিপেন্ড করছে? এগুলো ডিপেন্ড করছে তোর সি এর উপর ডিপেন্ড করবে, মানে কতটা আমাকে ওয়াই অ্যাক্সিস বরাবর উপরে উঠতে হবে, এম এর উপর ডিপেন্ড করবে, মানে এদের ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটা কি রকম হবে, ট্যান থিটা, নটি যেটাকে বলে। তাহলে এইভাবে এই যে প্রজেকশন হচ্ছে এইসব করার পর হাজারটা, মানে এটা হচ্ছে মেনলি ওর ক্যালকুলেশন দেয়া আছে কাই স্কোয়ার ফিটিং। এবার কাই স্কোয়ার ফিটিং কি সেটা তোদের আমি এখন বলতে পারবো না, মানে সেটা হচ্ছে একদম হার্ডকোর স্ট্যাটিস্টিক্স এর জিনিস, তোদের কাই স্কোয়ার ফিটিং কোনো কাজে লাগবে না, যখন তোরা স্ট্যাটিস্টিক্স ওটা মানে ওটা একদম হার্ডকোর স্ট্যাটিস্টিক্স এর জিনিস, ওটা পরে তোরা পড়বি যখন তোদের একটা মানে একটা এরর অ্যানালিসিস এর একটা পেপার আসবে থার্ড সেমিস্টারে, তখন তোরা পড়বি কাই স্কোয়ার ফিটিং, বা ম্যাথ পাসে প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স পড়ার সময় তোরা পড়তে পারিস। যাই হোক, তো দাদা বলছিলাম যে ওই এফএক্স ইকুয়াল টু যেটা তুমি দেখলা যে ইএক্সএল টিএক্সটি ভায়া এম কমা সি, ওটা দিয়ে এন্টার মারার পর এই পুরো ডেটাটা আসলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ভায়া এম কমা সি মানে এম আর সি এর রেসপেক্টে আমি প্লট মানে স্ট্রেট লাইন ফিটটা করব, ঠিক আছে? তাহলে ফিট কাকে ফিট করব? এফ অফ এক্স কে। কার সাথে ফিট করব? আমার গিভেন ফাইলটার সাথে। কার রেসপেক্টে ফিট করব? এম এন্ড সি এর রেসপেক্টে। বুঝতে পেরেছিস? এভরিবডি ক্লিয়ার নাকি আরেকবার বলবো? প্রত্যেকে বল, মানে প্রত্যেকে আবার হ্যাঁ 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 করে চেঁচাতে আরম্ভ করিস না। বুঝেছি। হ্যাঁ মানে আমি ওটা বলতে চাচ্ছি, আমি প্রত্যেকে হ্যাঁ 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 করে চেঁচাস না, তাই মানে কমেন্ট বক্সে লিখে দিলে আমি দেখে নিতে পারবো। যাই হোক, তো স্যার একটু আরেকবার বলে দেবেন, মানে বলটা কি এর একটু বলে দিন, মানে কোনটা এরর কোনটা মানে এররের পার্টটা যেটা বলছেন ওইটা আরেকবার একটু বলে দেবেন, মানে আমার জিনিসটা এসছে, মানে ডেটাটা এসেছে। হ্যাঁ ডেটাটা এসছে, তো এবার এরর মানে কি? তোর এম যেটা তুই যে এমটা ক্যালকুলেট, এই যে ক্যালকুলেটেড একটা এম এর ভ্যালু এলো, ঠিক আছে, এই যে 2.52346, এবার এম এর ভ্যালু যে একদম অ্যাকিউরেটলি এটা, সেটা তো তুই ধরতে পারছিস না যে একদম যে এইভাবেই পাস করছে, কারণ তোর কাছে কোনো মেজারমেন্ট নেই, ঠিক তো? এটা কম্পিউটার একটা প্রোগ্রাম করছে, তো তোর কাছে কোনো মেজারমেন্ট নেই এটার, তো তাহলে এর একটা স্ট্যান্ডার্ড এরর থাকতেই পারে। সেই এররটা কত পার্সেন্ট, ঠিক আছে, সেই পার্সেন্টেজ এখানে দেওয়া আছে, দিস ইজ দ্য পার্সেন্টেজ, যে ওটা 7.894% এরর, বিকজ তোর এই যে ফাইলটা আছে, এই যে তোর চারটে পয়েন্ট বেরিয়েছে আমার প্লট করে, আরে বাবা, এই যে আমার চারটে পয়েন্ট বেরিয়েছে আমার প্লট করে, ঠিক আছে, এই চারটে পয়েন্ট তো একদম অ্যাকিউরেট স্ট্রেট লাইন দিচ্ছে না আমাকে, তাই না? এই চারটে পয়েন্ট যদি আমার অ্যাকিউরেট স্ট্রেট লাইন দিত, তাহলে আমি বলতাম যে হ্যাঁ দিস ইজ পারফেক্টলি এররলেস, দ্য ভ্যালু অফ এম এন্ড সি আর এররলেস, ঠিক আছে। বাট এই চারটে পয়েন্ট আমাকে কখনোই পারফেক্ট স্ট্রেট লাইন একটা দিচ্ছে না, ঠিক তো? দাদা লাইনে করে একটু দেখাও না। কিসে করে?
উইথ লাইন দিয়ে, মানে এটা তো পয়েন্ট দিয়ে হ্যাঁ, দেখালে আমি উইথ লাইন দিয়ে দেখাচ্ছি। আর তার আগে তোদের একটা জিনিসকে অ্যানালাইজ করতে হবে সবার আগে, তাই তো? অ্যানালাইজটা তো করবি তোরা, মানে কি হচ্ছে, মানে তোর একটা চোখে দেখে একটা তো এস্টিমেশন বোঝা যায়, তাই না? হুম তো অ্যাজ পার আমার খালি চোখে দেখে আমি এটা বুঝতে পারছি যে একটা স্ট্রেট লাইন কখনোই হতে পারে না, ঠিক আছে? তো যখন এটা একটা স্ট্রেট লাইন হতে পারে না, এই ডেটাকে আমি স্ট্রেট লাইনে ফিট করাবো, মানে এর মাঝখান দিয়ে কোথাও একটা দিয়ে আমার একটা পাস করবে ডেটাটা, মানে স্ট্রেট লাইনটা এর মানে প্রত্যেকটা পয়েন্টের উপর দিয়ে কখনোই পাস করবে না, ঠিক তো? প্রত্যেকটা পয়েন্টের উপর দিয়ে যদি আমার এটা পাস না করে, তার মানে এর মাঝামাঝি যেখান দিয়েই পাস করছে দেয়ার মাস্ট বি সাম এরার, মানে ওটা হয়তো 0.0001 এদিক ওদিক হলে সেটা আমার চোখে পড়বে না, ঠিক আছে? 0.0001 এই লেভেলের যদি ডান দিক বাঁ দিক সরে, সেটা কিন্তু আমার চোখে পড়বে না। দ্যাটস ওয়াই উই টেক দ্য এরর অ্যানালিসিস পার্ট, ঠিক আছে? এন্ড জিএনইউ প্লট তোকে বলে দিচ্ছে এটা কত পার্সেন্ট এরর হতে পারে, ঠিক আছে? এটা ছাড়া আর কিছুই নয়। সিমিলারলি সি এরও একটা ভ্যালুতে একটা এরর থাকবে, আর এম এর ভ্যালুতে একটা এরর থাকবে, এন্ড দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড এরর। তো এরপর আমি কি করব? আমি এবার ফিট তো করে দিলাম, ঠিক আছে? ইউ ক্যান সি আমি এবার ফিট করে দিয়েছি। হ্যাঁ, তো এবার দেখ আমি ফিট করে দিলাম। ফিট করে দেওয়ার পর এবার আমাকে কি করতে হবে? তাহলে এবার আমি দুটো লাইনকে আমি প্লট করব, কারণ এফ অফ এক্স যদি আমি আগেই প্লট করে দিতাম, কোথায় গেল, দেখ এফ অফ এক্স যদি আমি আগেই প্লট করে দিতাম, আমার কাছে এম ও আনডিফাইন্ড ছিল, সিটাও আনডিফাইন্ড ছিল, ঠিক তো? তাই তো? ইনিশিয়ালি আমি এফ অফ এক্স সিলেক্ট করলাম, আমার কাছে এমটাও আনডিফাইন্ড, সিটাও আনডিফাইন্ড। তাহলে এই যে ফিটিংটা করলাম, ফিটিংটা করার পর আমি এম আর সি এর ভ্যালুটা পেলাম। তাহলে এবার আমি এফ অফ এক্স আর যদি আর আমার যে পয়েন্টটা আছে, যেটা কি একটা আছে যে ex1.txt, এইটাকে এবার যদি আমি প্লট করি, তাহলে আমার স্ট্রেট লাইন ফিটিং প্লটটা আমি পাবো, তাই তো? হ্যাঁ। তাহলে এইবার দেখ আমি কি কমান্ডটা ইউজ করেছিলাম, প্লট এফএক্স এন্ড আমার ওই যেখানে আমি যে ফাইলটা আমি প্লট করেছি ex1.txt, el f of x ex1.txt, ঠিক আছে? এটা কি করলে? প্লট করলাম। তাহলে আগেরটাও তো প্লটই করলে। আগেরটা প্লট করা ছিল, কিন্তু আগেরটা স্ট্রেট লাইন ফিটেড প্লট ছিল না। আমি এবার স্ট্রেট লাইনটাকে ফিট করার পর যে স্ট্রেট লাইন ফিটেড প্লট যেটা, সেইটা আমি দেখালাম। বুঝতে পেরেছিস? ও মানে শুধু এই কমেন্টটা লিখলেই হয়ে যাবে? কোন কমেন্ট? আবার কি কমেন্ট লিখবি? হ্যাঁ মানে প্লট এফএক্স দিয়ে যেটা লিখলে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তার আগে তোকে তো ফিট করাতে হবে। তার আগে তোকে এই কমেন্টটা দিতে হবে, এই যে দিস ওয়ান, ফিট এফ অফ এক্স ex1.txt ভায়া এমসি। তার মানে তুই কি করছিস, কারণ তার আগে তুই যে স্ট্রেট লাইনটা মানে ধরেছিস, যে স্ট্রেট লাইনটা তুই একটা অ্যাজিউম করেছিস যে এফ অফ এক্স ইজ mx প্লাস সি, ইউ ডোন্ট নো দ্য ভ্যালু অফ এম, ইউ ডোন্ট নো দ্য ভ্যালু অফ সি, ঠিক আছে? তাহলে এবার যদি তুই ফিট করাস, তাহলে তুই এম আর সি এর ভ্যালুটা পেয়ে যাবি, তাই তো? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, তাহলে তুই যদি ফিট করাস, তাহলে এম আর সি এর ভ্যালুটা তুই পেয়ে যাচ্ছিস। তাহলে এম আর সি এর যদি তুই ভ্যালুটা পেয়ে যাস, তারপর তুই এফ অফ এক্স কে যদি প্লট করিস, তাহলে তোর এফ অফ এক্স টা কি হবে, ওই এম আর সি এর রেসপেক্ট একটা প্লট দেবে, তাই তো? স্যার বলছিলাম যে এফএক্স এর যেটা এক্স রেঞ্জ হোক সেটা ওয়াই রেঞ্জ হোক, মানে যেরকমই পয়েন্ট নাও না কেন, সেটা কোনোদিনই মূল বিন্দু দিয়ে যাবে না, তাই তো? ওই স্ট্রেট লাইনটা সেটা যেতেও পারে, সেটা গিভেন পয়েন্টস কিরকম থাকবে তোর কাছে সেটা তুইও জানিস না, সেটা মূল বিন্দু দিয়ে যেতেই পারে।
ওয়াই দ্যাটস সেই জন্যই মানে মূলবিন্দু দিয়ে যদি যায়ও তাহলে সেটাকে সি ইকুয়াল টু 0 আসবে, ঠিক আছে? মূলবিন্দু দিয়ে গেলে সি ইকুয়াল টু 0 আসবে। এবার মূলবিন্দু দিয়ে তো সবসময় যে যাবে এটার তো কোনো মানে নেই, তাই না? তো তাহলে আমি কি করলাম, এই ডেটাটাকে ফার্স্টে এম আর সি এর রেসপেক্টে ফিট করালাম, এম আর সি এর ভ্যালুটা পেলাম, তারপর যদি আমি শুধু প্লট এফএক্স লিখতাম তাহলে ও আমাকে তাহলে প্লটটা দিয়ে দিত, ঠিক আছে? ও কিন্তু আমি যদি এই প্লট এফএক্স আর ex1.txt না দিলে তাহলে কিন্তু কোথায় গেল আউটপুটটা, হ্যাঁ, তাহলে এই যে পার্টগুলো দেখছি, এই যে গ্রিন কালারের ডটেড লাইনগুলো, এই গ্রিন ডটেড লাইনগুলো কিন্তু আমি পেতাম না, ঠিক আছে? এই গ্রিন ডটেড লাইনগুলো না পেয়ে আমাকেও পিএল এফএক্স যদি দিতাম আমাকে এই স্ট্রেট লাইনটাও দিয়ে দিত, কারণ আমার ও এম আর সি এর ভ্যালুটা জেনে গেছে, তার ফলে একটা স্ট্রেট লাইনকে প্লট করতে পারবে উইথ রেসপেক্ট টু ওয়াই এন্ড এক্স, ঠিক আছে? কি করে প্লট করবে? কারণ ট্যান থিটাও জেনে গেছে, আর সি এর ভ্যালু মানে কি কনস্ট্যান্ট, মানে কতটা উপরে উঠতে হবে জেনে গেছে, আর এম মানে হচ্ছে ট্যান থিটা, মানে কত অ্যাঙ্গেলেও বেরোবে সেটাও জেনে গেছে। তাহলে অ্যাঙ্গেল আর এই ডিসটেন্সটা জেনে গেলেও একটা স্ট্রেট লাইন প্লট করে দিতে পারবে, তাই তো? তাহলে ওই যে তুমি ভ্যালুগুলো দিলে ওগুলো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস তো? হ্যাঁ, ওটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, মানে ওইগুলো থেকে ও এম আর সি এর ভ্যালুটা পেলো? হ্যাঁ, ওইগুলো থেকে ও এম আর এই যে নোটপ্যাড ফাইলটা আমার কাছে আছে, প্রথমটা দেখ 1.1 5.4, তুই এইবার দেখ এখানে কোনটা 1.1 মনে হচ্ছে আর কোনটা 5.4 মনে হচ্ছে, তুই বল। গ্রিন যে ওইটা আছে ওইটা 5.4, আর যেখান থেকে শুরু হয়েছে ওটা 1.1। ঠিক আছে, দেন 2.6, মানে এইভাবে ভ্যালু গুলো যাচ্ছে, ঠিক তো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাহলে এই হচ্ছে আমার ইনিশিয়ালি প্লটেড ভ্যালু, মানে আমার ডেটাতে যে ডেটা আছে সেই ভ্যালু গুলো হচ্ছে এইটা, আর তার থেকে আমি এম আর সি এর ভ্যালুটা ফিট করে ক্যালকুলেট করলাম। ক্যালকুলেট করার পর আমি আমার যে ফাইলটা আছে আর তার সাথে আমি যে স্ট্রেট লাইনটা ধরে নিয়েছি সেই স্ট্রেট লাইনটাকে ফিটেড স্ট্রেট লাইনটাকে প্লট করলাম, বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রিপ্লট কমান্ড দিয়ে দিলে কি সেক্ষেত্রেও ওই ডট গুলো আসতো না? রিপ্লট কমান্ড তুই কোথায় দিতে চাইছিলি? একদম শেষে, যেখানে পিএল এফএক্স ইএক্সএল ex1.txt। দেখ রিপ্লট মার, এসে গেল রিপ্লট। আচ্ছা শুভব্রত দা, হ্যাঁ বল। আমাদের তো এটাকে তোমাদের পারফর্ম করতে হবে প্র্যাকটিক্যালে, তো স্ট্রেট লাইন ফিটিং এর আমাদের কিভাবে এটা খাতায় লিখবো? এটাই তো আমরা তো মেশিনে করে দিলাম, রিভ্যালুয়েশন হবে কি করে তাহলে? তোর কোয়েশ্চেনটাও আমি ওই জন্যই আমি আজকে পিডিএফ করে রেখে দিয়েছি, কোয়েশ্চেনটা কিরকম কোয়েশ্চেন আসে। সো হিয়ার ইজ ইয়োর ক্যালকাটা ইউনিভার্সিটি কোয়েশ্চেন পেপার, ঠিক আছে? তোদের এইরকম ডেটা দেওয়া থাকবে, সাপোজ দিস ওয়ান, মেক দ্য ফলোইং ডেটা টেবিল। ডেটা টেবিলটা তুই কিসে বানাবি? নোটপ্যাডে, ঠিক আছে? এই যে দেখ, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু আমার গিভেন রয়েছে, এক্স -1.1 4.73, প্রবাবলি আমি এই প্রবলেমটাই করে দিয়েছি তোদের। জেনিপ্লটের নোটটা দেখ, প্রবাবলি এই প্রবলেমটাই করে দেওয়া আছে, দাঁড়া আমি নোটটা দেখছি। না, মাইনাসটা তো ছিল না। দাঁড়া, 2.1 2.5 ছিল তো, তার মানে এই প্রবলেমটা নয়। আমি যে প্রবলেমটা করেছি আমি তোকে সেই প্রবলেমটা একবার দেখিয়ে দিই। ও এইখানেই তো আছে। যাই হোক, এইখানে এই সিউর প্রবলেম আমি করাইনি বোধহয়, না এই বোধহয় গত বছরের সিউর কোন একটা প্রবলেম করিয়েছে, আমার মনে নেই সেটা। মানে যেটা দেখাচ্ছ সেটা তুমি করে দাওনি? না না না, আরে ঠিক আছে, যে কোনো একটা কি ব্যাপার, এটা হচ্ছে সিইউ 2018 এর কোশ্চেন, ঠিক আছে? কটা করতে হয় তোদের টোটাল দেখ, তোরা এইখানে কোশ্চেন দেখতেই পাচ্ছিস। কোশ্চেন নাম্বার 1, ইউ ক্যান সি কোশ্চেন নাম্বার 1, সেট দ্য ফাংশন ব্লা ব্লা ব্লা। জিএনইউ প্লটের একটা কোশ্চেন থাকে, হ্যাঁ, পাইথনের একটা কোশ্চেন থাকে, তাহলে টোটাল নাম্বার অফ কোশ্চেন দুটোই তোমায় করতে হবে।
হ্যাঁ জিএনইউ প্লটে প্লটিং এর জন্য 7 মার্কস এন্ড প্রিন্টিং এর জন্য 3 মার্কস, পাইথনের প্রোগ্রামের জন্য 8 মার্কস, আউটপুটের জন্য 2 মার্কস, 5 মার্কস ফর ল্যাব নোটবুক এন্ড 5 মার্কস ফর ভাইভা। আর আমাদের তাহলে কি থাকবে, মানে ল্যাব নোটবুক বা ভাইভা আমাদের কিছু নেই না, তাহলে? ভাইভাটা কলেজের টিচার যদি সেরকম হয় তাহলে ভাইভা নেবে, বলতে আর ভাইভা নেব, আসলে অনলাইন তো ওজন্য বলতেই পারে। আমাদেরই বলেছিলাম, এবার এমএসসি আমাদের যখন পাইথন প্রোগ্রামিং এর পেপারটা ছিল, বা পাইথন প্রোগ্রামিং কেন আমাদের নর্মাল যে প্র্যাকটিক্যাল হয় সেই প্র্যাকটিক্যাল পেপারেও আমাদের বলেছিল তোমরা এসো, তোমাদের কলেজে তোমরা যতটুকু ল্যাব করেছো তার উপর বেস করে তোমাদের ভাইভা নেওয়া হবে, আমাদের এগুলো বলেছিল। এন্ড এটা তো প্রোগ্রামিং এর প্র্যাকটিক্যাল, এখানে যে টিচাররা ধরে ধরে ভাইভা নেবেন না তার কোনো গ্যারান্টি নেই, বিকজ আর মানে এমনি কলেজ যদি পাইথনের ক্লাস টাস না হয় তাহলে তো ভাইভা নেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। না, কলেজ ভাইভা নিতেই পারে, কলেজ ভাইভা নিতেই পারে, এটা 100% তাদের মানে তাদের অপশন আছে। কেন আছে? যে আমার কাছে ল্যাব নোটবুক, দেখ ল্যাব নোটবুক ফার্স্টে তোদের যে আমি জানি না তোদের কলেজে কি কোনো রকম ল্যাব ওয়ার্ক করাচ্ছে? হ্যাঁ মানে পাইথনের ল্যাব ওয়ার্ক হচ্ছে খালি। পাইথনের ক্লাস তো হচ্ছে, হচ্ছে কিন্তু মানে খাতায় কিছু করতে বলছে না, ওই মানে দেখো তোমরা দিয়ে নিজে করো না, তারপরে হ্যাঁ, নোটবুক বলতে যেটা সেটা নেই। হ্যাঁ, এবার ল্যাব নোটবুক কিন্তু তোরা এটা অভ্যাসটা করবি। তোদেরকে আমি যেটা বলছি, তোরা এই প্রোগ্রাম গুলো বা অ্যাসাইনমেন্ট যা দেওয়া থাকবে, অ্যাসাইনমেন্ট যেগুলো দেওয়া থাকবে সেগুলোর প্রত্যেকটা 1 কপি করে প্রিন্ট আউট বার করবি, প্রিন্ট আউট উইথ আউটপুট ফাইল বার করবি, যে ফরম্যাটে আমি পাঠিয়েছিলাম পাইথন গুলো, ঠিক আছে? পাইথনের প্রোগ্রামে যেমন প্রোগ্রাম এন্ড আউটপুট একটা পেজের মধ্যে নিয়ে, বা দুটো পেজ যদি এক্সিড করে যায় করবে, প্রিন্ট আউট বার করবি, প্রিন্ট আউট বার করে সেটাকে আমাকে বা কোয়েনারিকে কাউকে একটা দিয়ে সাইন করাবি, ঠিক আছে? একদম অফিসিয়ালি কাজ করবি কিন্তু, বিকজ অফিসিয়ালি কাজ করলে তোরা অভ্যাস হয়ে যাবে জিনিসটা, বুঝতে পেরেছিস? এন্ড ভাইভা তো আমরা নেবই, ভাইভা কিন্তু আমরা নেবই, ঠিক আছে? তোদের একটা পেপারও দেবো আমরা, ফাইনাল প্র্যাকটিক্যাল পেপার তোদের একটা আমরা দেবো, যার মধ্যে একটা জিএনইউ প্লট থাকবে, একটা পাইথন প্রোগ্রামিং থাকবে, এন্ড তার মধ্যে সেই মানে একটা সার্টেন টাইম দেওয়া হবে, নট লাইক 6 hours 7 hours, ইউ উইল বি গিভেন 2 hours অফ টাইম, 2 hours অফ টাইম, মানে যেটা তোদের ইউনিভার্সিটি প্র্যাকটিক্যালে দেয় সেই টাইমটুকুই তোদের দেওয়া হবে, ঠিক আছে? আর 2 hours এর লেটে একটা মেলও আর অ্যাকসেপ্ট করা হবে না, নট অনলি আ সিঙ্গেল মেল। তো যাই হোক গে, তোদের ফালতু ভয় দেখিয়ে লাভ নেই, যেটা বলছিলাম সেটা বলি। তো আমি এইখান থেকে স্ট্রেট লাইনে এম আর সি এর ভ্যালুর রেসপেক্টে পেয়ে গেলাম, ওকে? সো এইটা হচ্ছে আমার স্ট্রেট লাইন ফিটিং। বল। আমার কোশ্চেনটা দাদা যেটা ছিল বলছি, দাদা, মানে আমি যেখানে স্ট্রেট লাইনটা মানে গ্রাফে প্লট করলাম, এখানে কি নাম্বার অফ পয়েন্টস যেখানে বেশি হবে সেই পয়েন্টস গুলো দিয়ে কি স্ট্রেট লাইনটা যাবে? মানে উপরেও তো একটা পয়েন্ট ছিল, সেটা দিয়েও যেতে পারতো। উপরে কোথায় পয়েন্ট আছে এটা? হ্যাঁ হ্যাঁ, এই পয়েন্টটা তোর বলছে যে ex1.txt আমার ক্রস দিয়ে ডিনোট করা আছে, আর f of x টা আমার স্ট্রেট লাইন দিয়ে ডিনোট করা আছে, এটা এই কথাটা বলছে। আচ্ছা দাদা বলছি দাদা। প্র্যাকটিক্যালের এই কোশ্চেন পেপারটা কি গুগল ক্লাসরুমে অলরেডি আপডেট মানে আপলোডেড? না, আমি এটা ভেরি রিসেন্টলি পেয়েছি, তো সেই জন্য এখন আপডেট করার আমি সময় পাইনি। একটু করে দিও না। একদম অবভিয়াসলি। আচ্ছা আমি যেটা বলছি, আমরা তো প্র্যাকটিক্যাল কম্পিউটারে পারফর্ম করলাম, আমাদের তো একটা কপি দেওয়া হবে পরীক্ষার সময়, ওখানে আমরা কি লিখবো? ওখানে কিছু তো আমাদের লিখতে হয় না, program- ওখানে কিচ্ছু লিখতে হয় না, ওখানে জাস্ট প্রোগ্রামটার প্রিন্ট আউট বার করতে হয়, ঠিক আছে? এই যে কোডটা দিয়েছিস, এই যে ধর তোর এই যে কোডটা আছে, হ্যাঁ এই এই কোডটাই। কোডটা, হ্যাঁ এরকম কোডটা, এই কন্ট্রোল পি মারবি, যাই হোক কন্ট্রোল পি ছাড়, এই যে সেভ এটা করবি, সেভ করে প্রিন্ট কি আমি যেখানে পরীক্ষা দেবো, আমার তো বাইরের হ্যাঁ। কোথাও পরীক্ষা দিতে হবে, হ্যাঁ ওরাই বাইরে প্রিন্ট কলেজে, দেবে ওটা আমাদের। কলেজের প্রিন্ট আউট দিয়ে দেবে তোকে, কলেজ থেকেই তোকে আচ্ছা, প্রিন্ট আচ্ছা। আউট দিয়ে দেবে, আচ্ছা এবার বুঝেছি, এবার কলেজ ক্লিয়ার। থেকেই প্রিন্ট আউট দিয়ে দেবে, সেই প্রিন্ট আউটটা তোকে খাতার মধ্যে স্টেপল করতে হবে, এন্ড দ্য আউটপুট যেটা তুই পাচ্ছিস সেটাকেও সেভ করবি, সেটাকেও প্রিন্ট আউট বার করতে হবে, দিয়ে সেটাকে সেভ করতে হবে, ঠিক আছে?
কারণ আমি ভাবছিলাম আমাদের যেমন 11-12 প্র্যাকটিক্যালে না, হতো, আমরা হাতে প্রোগ্রামটা লেখা খাতায় লিখতাম, পুরো ইয়ে হাতে লেখার করতাম। কোনো সিস্টেম নেই। আচ্ছা, তাহলে ভালো একদিকে। তোমরা বড় হয়ে গেছো, তোমরা এখন আর সেই 11-12 এর কোচিং বাচ্চাগুলো নেই। যাই হোক গে, তো যেহেতু তোমরা বড় হয়েছো, সো তোমরা এবার একটা কাজ করবে, মানে এটা হচ্ছে সর্ট অফ অ্যাসাইনমেন্ট, আমি অ্যাসাইনমেন্ট হিসেবেই দেবো ওটা। একটা সিউর একটা পেপার আমি তুলে দেবো কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনটাকে সলভ করতে হবে। হোপফুলি তোরা স্ট্রেট লাইনের গল্পটা বুঝেছিস। সো আমি কি আরেকটা প্রোগ্রাম দিয়ে দেখাবো কি করে স্ট্রেট লাইন ফিট করতে হয় হ্যাঁ সেটা হ্যাঁ তোরা? সিউ হ্যাঁ, 2018 হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এর দেখান। পেপারটা দেখাও না, নেগেটিভ গুলোকে নিয়ে। 18 এর যে পেপারটা দেখাচ্ছিল ওইটা একবার দেখাও না, এই ডেটাটা ওকে, নিয়ে। সিইউ 2018 এর পেপারটাই আমি দেখাচ্ছি, ঠিক আছে? বলছি যে Suppose এক্স this- কত রাখবো, ওয়াই রেঞ্জ কত রাখবো, এগুলো সব বলে দেয় না ওরা? হ্যাঁ, এগুলো সব বলে দিই। এই যে সাপোজ দিস কোয়েশ্চেন, মেক দ্য ফলোইং ডেটা টেবিল এক্স এন্ড ওয়াই, ঠিক আছে? তাহলে আমার ফার্স্ট কাজ কি হবে, আমি একটা ডেটা টেবিল বানাবো। সো আই এম ক্রিয়েটিং আ নিউ নোটপ্যাড, নতুন নোটপ্যাড ওপেন করলাম। তো আমার ডেটা টেবিল গুলো কি কি বানাতে হবে, প্রথমটা এক্স, সেকেন্ডেরটা ওয়াই। ওকে, সবসময় আমার মাথায় থাকে, কম্পিউটারে যখন প্লট করবে, ও কম্পিউটার প্লটের সময় প্রথমটা এক্স বুঝবে, সেকেন্ডটা ওয়াই বুঝবে। সো -1.1, তারপর একটা ট্যাব, ঠিক আছে? ট্যাব মারবি কিন্তু, স্পেস স্পেস কিচ্ছু না, ট্যাব 4.73, এন্টার 2.32। এটার প্রিন্ট আউট নিতে হয়? হ্যাঁ, এই টেবিলটা ক্রিয়েট করতে বলেছে তো আচ্ছা আচ্ছা। তোকে, সেটা ইনস্ট্রাকশনে বলে দেবে কলেজে। এবার দেখ, আমাদের টাইমেও এসব এই ধরনের প্র্যাকটিক্যাল ছিল, আমরা সি প্রোগ্রামিং করেছি থার্ড ইয়ারে, ঠিক আছে? তো এইগুলো মানে আমাদের 2018 থেকে এগুলো ইন্ট্রোডিউস হয়েছে এই জিনিসগুলো। সো বুঝতেই পারছিস আমরা এই ধরনের কোনো ফেস করিনি, সুতরাং তোরা ইউনিভার্সিটি থেকে ইনস্ট্রাকশন পেয়ে যাবি সেরকম। ওকে, সো নেক্সট লাইন 2.32 ট্যাব -1.1, তারপর 4.25 ট্যাব -4.38, then 5.12 ট্যাব -5.85, then 6.96 ট্যাব -8.94, ঠিক আছে? এবার এটাকে আমি সেভ করলাম, কন্ট্রোল এস, ধরো ex2 এক্সাম্পল 2 সেভ করলাম। দাদা হ্যাঁ। বলছি যে আমাদের না কলেজে মানে .txt না বলে কি dat ফাইল বলে সেভ করতে বললো, বলো ওইটা না করলে নাকি হবে না, কিন্তু তুমি তো ওইভাবে করছো না, তাও হচ্ছে। তো দেখ, ডিএটি ফাইল, দেখ ডিএটি ফাইলের গল্পটা কেন বলেছে আই রিয়েলি ডোন্ট নো, ঠিক আছে? এই যে দেখ, ডকুমেন্ট টিএক্সটি ফাইল, নোটপ্যাডে যখনই তোরা কাজ করবি সেটা টিএক্সটি ফাইল হয়, বা ডিএটি ফাইল হয় কিনা আমার ঠিক জানা নেই, কিন্তু না না, ওই যে ফাইল নেমটা আছে না, ফাইল নেম ধরো ex2.dat, মানে আমাদের বললো যে ওটা না করলে নাকি মানে ওখানে শো করবে না ড্রাইভটা, মানে ওই যে পাথ ডিফাইন করলে যেটা ওইটা না করছে করে নোটপ্যাডে সেভ করলে সব করে রে। নোটপ্যাডে সেভ করবি, তুই যে কোনো নোটপ্যাডে রান করাবি, যে মেথড দেখাচ্ছি যেভাবে তুই রান করাবি তোর শো করবে, যদি না করে আমাকে বলে দিবি। আচ্ছা ঠিক আছে। তো ex2 বলে আমি সেভ করলাম, ঠিক আছে? তাহলে আমি জিএনইউ প্লটটাকে একদম রিস্টার্ট করব, আমি উড়িয়েই দিলাম। So let's open GNU plot. তো আমার কাছে আগে চেঞ্জ ডিরেক্টরি করব, ডিরেক্টরি চেঞ্জ করার জন্য চেঞ্জ ডিরেক্টরি, ডেস্কটপ এমএসসি প্রজেক্ট, চল খুলে গেল এটা। তাহলে এবার কি করব, ফার্স্টে ইনিশিয়ালি আমায় কি কাজ করতে বলেছে, কোয়েশ্চেনটা পড়তে হবে। এবার কোয়েশ্চেনে আমাকে কি বলা আছে, এমএসসি প্রজেক্ট এই ফোল্ডারটাকে আগে থেকে বানানো? হ্যাঁ, ওটা আমি আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছি, ওটা আমার প্রজেক্ট ওয়ার্কের জিনিসপত্র আছে ওতে।
দাঁড়া, কোথায় গেল প্রবলেমটা? এই তো। তো আমাকে কি করতে বলেছে এখানে কোয়েশ্চেনে, দেখ প্লট ডেটা ইন দ্য সেকেন্ড কলাম এগেইনস্ট দ্যাট অফ দ্য ফার্স্ট কলাম। তাহলে ফার্স্টে প্লট করতে বলেছে, তাহলে PL ex2.txt, ফার্স্ট কাজ হলো প্লট করা। আমার প্লট হয়ে গেল, ঠিক আছে, এটাকে মিনিমাইজ করলাম। নেক্সট কি বলছে, সেট দ্য এক্স রেঞ্জ অফ এক্স ভ্যালুস ফ্রম -2 to 8.0। তাহলে সেট এক্স রেঞ্জ -2.0 to 8.0 এক্স রেঞ্জ সেট হয়ে গেল। তারপর কি বলছে, ট্রাই টু ফিট দ্য ডেটা ইন দ্য ইকুয়েশন টাইপ y = mx + c। ঠিক আছে, তাহলে আমি কি করব, তাহলে নতুন একটা ফাংশন ডিনোট করি, f of x that is equal to m star x plus c। ঠিক আছে, নেক্সট কি, ফিট f x ex2.txt via mc। ঠিক আছে, তারপর কি বলছে, ট্রাই টু ফিট দ্য ডেটা ফিট হয়ে গেল, শো দ্য পয়েন্টস এন্ড দ্য ফিটিং লাইন অন দ্য প্লট। তাহলে এবার কি করবো, PL f of x ex2.txt। ঠিক আছে, একদম স্ট্রেট লাইন। নেক্সট কি বলেছে, ড্র দ্য y axis অন দ্য প্লট। draw the y axis on the plot, I guess এটা এইরকম হবে, if I am not wrong। দাদা ওই গ্রাফটা সরিয়ে একটু দেখাও না, কি লিখলে? কোনটা? ওই মানে ইয়েতে যেটা লিখলে, জেনু প্লটের মানে কমেন্ট যেগুলো দিচ্ছ সেইখানে কি লিখলে লাস্ট লাইনটা? দাঁড়া দেখাচ্ছি, এক সেকেন্ড। এই যে এইটা হচ্ছে সেট 0 অ্যাক্সিস। আচ্ছা, আচ্ছা, y অ্যাক্সিস অন দ্য প্লট। তার মানে y অ্যাক্সিস মানে কি হচ্ছে, y অ্যাক্সিস মানে আমার আচ্ছা এইটা দেখতে চাইছিলি তো? হ্যাঁ হ্যাঁ, ওকে, আচ্ছা এটা তো হয়ে গেল। কোয়েশ্চেনটা কোথায় গেল? হ্যাঁ, ড্র দ্য y অ্যাক্সিস অন দ্য প্লট। এবার y অ্যাক্সিস ড্র করা মানে ওকে, সেট 0 অ্যাক্সিস replot, so this is my y axis, this is my y axis on the plot, you can see it, y axis এসে গেছে। y অ্যাক্সিস প্লট করা মানে কি বোঝায়, মানে দুটো অ্যাক্সিস ড্র করবে যেটা আমি সেটা? অ্যাক্সিসের জায়গাটা বুঝলাম না। হ্যাঁ, দেখ y অ্যাক্সিসটা দেখাতে বলেছে আমাকে, তাহলে x অ্যাক্সিস আর y অ্যাক্সিস, তাহলে 0 0, এই দেখ এখান থেকে 0 স্টার্ট হচ্ছে, আবার এখান থেকে 0 স্টার্ট হচ্ছে, সো দিস ইজ মাই অরিজিন। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ তাহলে এইটা আমার y অ্যাক্সিস। হ্যাঁ, মানে আবার যদি সেট 0 অ্যাক্সিস করে রিপ্লট করি তাহলে আবার দুটো নতুন অ্যাক্সিস তৈরি হয়ে যাবে। দুটো নতুন অ্যাক্সিস কেন তৈরি হবে? কার্ভটা জাস্ট একটু সরে যাবে। দুটো নতুন অ্যাক্সিস তো তৈরি হবে না, কার্ভটা সরে যাবে। কার্ভটা সরে যাবে মানে বুঝলাম মানে না। তুমি অরিজিনটা আমার গ্রাফের মধ্যে চলে এলো, ঠিক আছে? অরিজিনটা আমার যদি এইখানে চলে আসে, এর আগের ফরম্যাটটা আমার কি ছিল? দেখ আমি করি আনসেট 0 অ্যাক্সিস রিপ্লট।
আনসেট জিরো অ্যাক্সেস করে আমি রিপ্লট করলাম। আনসেট জিরো অ্যাক্সেস করা মানে কি, এখানে দেখ আমার কার্ভটা কোত্থেকে শুরু হচ্ছে, এখানে অরিজিনাল কাজটা করছে দেখ -2 আর -12, ঠিক আছে? হ্যাঁ না এটা তো ওই অবস্থাতেই রয়েছে না। সাপোজ আমি এই প্লটটাকে এইভাবে করলাম, আমাকে এটা করতে কি বলেছিল? দাঁড়া, কোয়েশ্চেন আমাকে ফার্স্টে ইনিশিয়ালি করতে কি বলেছিল? এক্স রেঞ্জটা কতটা সেট করতে বলেছিল? -2 to 8। -2 to 8, তাহলে রিপ্লট করলাম, ঠিক আছে? এই ফরম্যাটটা আমার ছিল। তো এবার ওয়াই অ্যাক্সিস, আমি এই সেট জিরো অ্যাক্সিস দেখি, সেট না, সেট জিরো অ্যাক্সিস রিপ্লট, তাহলে ওয়াই অ্যাক্সিসটা আমার চলে এলো এখানে, দেখতে পাচ্ছিস? ওয়াই অ্যাক্সিসটা জাস্ট আমার চলে এলো, এক্স এন্ড ওয়াই অ্যাক্সিস আমি দেখতে পেলাম এই অ্যাক্সিসটা। এখন আমি এদের কারেন্ট পজিশনটাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ 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 বুঝেছি। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। ওকে, তো নেক্সট আমার টাস্কটা কি আছে? অ্যারেঞ্জ দ্য রেঞ্জ অফ y ভ্যালু সাচ দ্যাট the c can be realized from the axis. c can be realized from the axis, তাহলে অ্যারেঞ্জ করতে হবে আমার y ভ্যালুটাকে এমন ভাবে যাতে c টা অ্যাক্সিস দিয়ে বোঝা যায়। তো y এর ভ্যালু, আচ্ছা তাহলে এখানে তো ওয়াই রেঞ্জটা নিজেদেরকে সেট করতে হবে নাকি? হ্যাঁ, ওয়াই রেঞ্জটা আমাকে নিজেদেরকে সেট করতে হবে। এবার সি এর ভ্যালুটা বোঝা যাওয়া মানেটা কি? সি এর ভ্যালুটা আমার এখানে কত এসছে? 2.84। 2.84। ওকে, তাহলে এইখানে গ্রাফ থেকে দেখে 2.84 কোন জায়গাটাকে লাগছে? এই জায়গাটাকে। 2.84 ক্যান বি দিস পার্ট, ঠিক আছে? হ্যাঁ তাহলে সেট এক্স রেঞ্জ, এক্স রেঞ্জ রয়েছে আমার কাছে -2.0 to 8.0, এটা আমার কাছে এক্স রেঞ্জ রয়েছে। সেট ওয়াই রেঞ্জ 8488 to 8, 2.8488 to 12 যদি আমি বলি। তাহলে দেখ ওয়াই অ্যাক্সিসটা এলো, ঠিক আছে? আমার দেখ ওয়াই অ্যাক্সিস এলো, ওকে? হ্যাঁ এক্স এর রেঞ্জটা -2 থেকে 8 অবধি থাকলো। আমি যেহেতু একবার প্লট দেখিয়ে দিয়েছি করে, সেইটাকে আমি সেভ করে রাখবো। তারপর আমার যেহেতু শুধু ওয়াই অ্যাক্সিসটাকেই পয়েন্ট করতে বলেছে, আমার এক্স অ্যাক্সিস তো পয়েন্ট করতে বলেনি, সো এইভাবে আমি ওয়াই অ্যাক্সিস ফরম্যাটটা রেখে দিলাম। সিটাকে অ্যানালাইজ করতে হবে আমাকে, তাহলে সি আমি কোত্থেকে অ্যানালাইজ করব? যদি ওয়াই এর রেঞ্জটাকেই আমি রেখে দিই সি এর ভ্যালুটা, তাহলে আমি এই ডিসটেন্সটা আমার সি হচ্ছে, ঠিক তো? দাদা বলছি যে এক্সচেঞ্জটা মানে এটা শুধু ওয়াইটা কেন দেখাচ্ছে? তুমি তো সেট এক্সচেঞ্জ ওয়াই রেঞ্জ দুটোই দিলে। হ্যাঁ, তো সেটা এক্সচেঞ্জ এই যে -2 থেকে 8 এক্সচেঞ্জ রয়েছে আমার। আচ্ছা -2 থেকে 8 এটা তো আমার এক্সচেঞ্জ রয়েছে। এবার আমি ওয়াই এর রেঞ্জটাকে সেট করেছি 2.84 থেকে, মানে যেখান থেকে সি স্টার্ট হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? হুম আচ্ছা সাপোজ আমি ওয়াই রেঞ্জটাকে আবার চেঞ্জ করছি, ধর সেট ওয়াই রেঞ্জ ধর -8 টু ধর 12 রাখলাম, 12 রাখলাম না,
8 রাখলাম আর রিপ্লট, এইটা আমার প্লট আসছে, ঠিক আছে। এবার আমাকে সি এর ভ্যালুটাকে বার করতে হবে, ঠিক? সি এর ভ্যালু তো বেরিয়েই আছে। হ্যাঁ, কিন্তু আমাকে কোয়েশ্চেনে কি বলেছে? কোয়েশ্চেনে আমাকে বলেছে that arrange the range of y values on the axis in such way that the value of c can be realized, ঠিক আছে। তাহলে এইটা একটা মেথড, আগের যেটা দেখালাম, মানে আমি যদি এইটা করি, এই যে আমি যদি এইটা করি যে এই সেট এক্স রেঞ্জ 2.8488, তার মানে কি ওটাই মানে সি এর ভ্যালু থেকেই আমার অরিজিনটা স্টার্ট হচ্ছে, মানে গ্রাউন্ড লেভেলটা স্টার্ট হচ্ছে। এটা একটা প্রসেস হতে পারে। অ্যানাদার প্রসেস ক্যান বি, অ্যানাদার প্রসেস ইজ দেয়ার। সেই প্রসেসটা কি? আমি এইটা যদি দেখাতে পারি যে আমার ওয়াই অ্যাক্সিসটায়, ঠিক আছে, আমি যদি অরিজিন সেট করে দিই, মানে ধর আমি করলাম সেট সেট y range 0 to 8, then replot। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে আমি দেখতে পাচ্ছি, দেখ, যে 0 থেকে, এই দেখ এখানে আমার 0 আছে, এটা 0, হ্যাঁ এইটা 0.x লেভেলের 0, আর এইটা হচ্ছে আমার y লেভেলের 0, ঠিক তো? 0 0 পয়েন্ট এটা। তাহলে 0 থেকে আপ টু দিস, that 2.8433, 2.86, 2.88, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটা, দিস ইজ মাই ভ্যালু অফ সি, মানে এইখান থেকে দিস টু দিস ডিসটেন্স, this is the value of c. So the value of c can be realized from the plot. আমাকে কোয়েশ্চেনে কি বলেছিল? কোয়েশ্চেনে আমাকে বলেছে যে set the y range such that the value of c can be realized from the plot. তাহলে ভ্যালু অফ সি আমি দেখতে পাচ্ছি, আমার কাছে রয়েছে কত? ভ্যালু অফ সি এই 2.84। তাহলে আমি যদি ওয়াইটাকেই 0 করে, ওয়াই রেঞ্জে ওয়াইটাকেই যদি আমি 0 করে দিই, তাহলে আমি এখান থেকে 2.84 দেখাতে পারছি যে হ্যাঁ, দিস ইজ দ্য ভ্যালু অফ সি, ঠিক আছে। আচ্ছা, মানে আমাকে যদি সি এর ভ্যালু বার করতে দেয় তো আমি ওয়াইটাকে 0 করে দেবো। হ্যাঁ, মানে রেঞ্জটা এমন ভাবে স্টার্ট করবে যে y এর ভ্যালুটা 0 হবে, তারপর তুই যত খুশি বাড়া উপরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তোর কি y এর ভ্যালুটা তুই পেয়ে যাচ্ছিস, কারণ তোকে তো এটাই করতে বলেছে, কোশ্চেনে দেখ তোকে এটাই করতে বলেছে। হ্যাঁ, মানে আমি ভাবছি কিছু একটা দেওয়া থাকবে, এবার সেটা থেকে আবার নিতে হবে। না না না, তোকে বলেছে এই দেখ, অ্যারেঞ্জ দ্য রেঞ্জ অফ y ভ্যালুস অন দ্য অ্যাক্সিস such that the value of c can be realized from the axis, ঠিক আছে। তাহলে y এর ভ্যালুটাকে তোকে বার করতে হবে, তাই না? তাহলে y রেঞ্জটা তোকে সেট করতে হবে। ও মানে ওটা আমি আমার ইচ্ছা মতো করব। ইয়েস, এন্ড নাও এবার তুই সেভ করবি, তোর সেভের কমান্ড যা আছে কমান্ড দিয়েও করতে পারিস, এইভাবেও তুই সেভ করতে পারিস, ঠিক আছে। দ্যাট ক্যান বি এনিথিং। তুই এখান দিয়েও সেভ করতে পারিস, তুই কমান্ড দিয়েও সেভ করতে পারিস। আলটিমেটলি গ্রাফ আর কমান্ড দুটোরই প্রিন্ট আউট প্রোভাইড করতে হয় তো? ইয়েস, দুটোরই প্রিন্ট আউট প্রোভাইড করতে হয়। তা গ্রাফ মানে কোন গ্রাফটার? লাস্ট যে গ্রাফটা এলো সেইটারই প্রিন্ট আউট প্রোভাইড করতে হবে তো এটাতে? এইটা, হ্যাঁ, এইটার প্রিন্ট আউট প্রোভাইড করতে হবে। তুই যদি মনে করিস যে না এইটা কনফিউজিং মনে হচ্ছে, তুই আগের গ্রাফটাও, মানে তোকে পয়েন্ট টু পয়েন্ট তুই গ্রাফ সেভ করতে পারিস। লাইক তুই ধর ফার্স্টে, কোয়েশ্চেনটা কোথায় গেল, এই তো, তোকে ফার্স্টে এই যে ডেটাটা দিল, ডেটাটা তুই প্রিন্ট করলি, ঠিক আছে। তারপর তোকে দিল হচ্ছে সেট এক্স ভ্যালুস, এইটা তুই সেভ করলি। তারপর তুই প্রিন্ট যা খুশি করতে পারবি, ঠিক আছে। প্রিন্ট করার তোকে অশেষ অপশন দেবে। তারপর তুই দেখছিস সেট এক্স ভ্যালুস বার করে তুই সেভ প্রিন্ট করলি, মানে এই যে ডেটাটা তোকে ফিট করতে, মানে তোকে যে ফার্স্টে প্লটটা করতে দিয়েছে, ওই চারটে যে পয়েন্ট এলো, সে চারটে পয়েন্ট আসার পর সেট এক্স ভ্যালুস দিয়ে, মানে এক্স রেঞ্জ দিয়ে তুই প্রিন্ট করতে পারিস, মানে সেভ করে রাখবি। তারপর ট্রাই টু ফিট দ্য ডেটা, তারপর যে অবস্থায় ফিট হয়ে এলো, ফিটেড লাইন সমেত ফিটেড যেটা, সেই প্লটটাকে তুই প্রিন্ট করতে, মানে সেভ করবি। তারপর শো দ্য পয়েন্টস ইন দ্য কার্ভ, তো ঠিক আছে।
ড্র দ্য ওয়াই অ্যাক্সিস মানে জিরো অ্যাক্সিস দিয়ে তুই এটাকে একটা প্রিন্ট করে রাখতে পারিস বা সেভ করে রাখতে পারিস। অ্যারেঞ্জ দ্য ওয়াই রেঞ্জ সাচ দ্যাট দিস ক্যান বি রিয়েলাইজ, তার মানে ওয়াই অ্যাক্সিস তোকে দেখাতে বলেছে মানে কি তোকে এক্স ইকুয়াল টু 0 করে দিতে হচ্ছে, ঠিক তো? ওয়াই অ্যাক্সিস তোকে দেখাতে বলা মানে হচ্ছে তোর এই যে এই ফরম্যাটটা যে জিনিসটা এসছে, বিকজ হিয়ার অনলি ইউ ক্যান সি দ্য ওয়াই অ্যাক্সিস। বুঝতে পেরেছিস? স্যার এক্স রেঞ্জটা 2 থেকে 8 এর মধ্যে বলেছে বলে আমরা সেট ওয়াই রেঞ্জটা 0 থেকে 8 এর মধ্যে নিয়েছি যাতে না সুবিধা হয়। সেরকম না, তুই 0 থেকে 20 অবধি নে না। ও আচ্ছা 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 আচ্ছা। আমি 0 থেকে নিয়েছি কারণ আমাকে বলেছে এই লাইনটা, দিস লাইন, অ্যারেঞ্জ দ্য রেঞ্জ অফ ওয়াই ভ্যালুজ অন দ্য অ্যাক্সিস ইন সাচ ওয়ে দ্যাট দ্য ভ্যালু অফ সি ক্যান বি রিয়েলাইজ ফ্রম দ্য অ্যাক্সিস। তাহলে সি এর ভ্যালু আমি কি করে রিয়েলাইজ করব? সি এর তাহলে ভ্যালু, এক্স এর মানটা 0 হলেই হবে ওটা। হ্যাঁ আমি সেটাই করেছি। আচ্ছা, জিরো অ্যাক্সিস করলে তো এক্স ওয়াই দুটো অ্যাক্সিসই শো করছে, হ্যাঁ তা শুধু ওয়াই অ্যাক্সিসটা যদি তখনই শো করাতে চাই করা যাবে না কিছু ভাবে? এই যে তুই আচ্ছা, শুধু ওয়াই অ্যাক্সিস শো এটাই আমার করালি, question। তারপরে আচ্ছা, মানে তখন আচ্ছা ওয়াই দাদা, রেঞ্জটাকে 0 to 8 করে। হুম। আচ্ছা, আচ্ছা দাদা, এখানে রিয়েলাইজ করতে মানে বলছে যে সি এর ভ্যালু রিয়েলাইজ করতে মানে অ্যাবসলিউট মানে অ্যাকিউরেট ভ্যালু না দিলেও হবে, জাস্ট বোঝা গেলেই হবে সিওর ভ্যালু এটা না হচ্ছে। সেটা তো তোকে লিখতে হবে যে সিন্স উই গট, কেননা এই যে তারপরে দেখ কি বলেছে, মেনশন দ্য ভ্যালুজ অফ এম এন্ড সি কামিং আফটার ফিটিং দ্য ডেটা। এই যে এটা মেনশন তো দ্য আমি ওখান ভ্যালু অফ, থেকে পাচ্ছি। হ্যাঁ Predict- সেটাই তো, মেনশন দ্য ভ্যালু অফ এম এন্ড সি কামিং আফটার ফিটিং দ্য ডেটা, মানে এই ভ্যালুটাই তোকে দিতে হবে। তাহলে এখান থেকে তুই এম আর সি এর ভ্যালুটা পেয়ে যাচ্ছিস, আর তারপরে তুই যখন এই 0 to 8 করলি তাহলে কি তুই এখান থেকে দেখাতে পারছিস, বিকজ এই যে এই জায়গাটায় যদি তুই নিয়ে যাস, ঠিক আছে, হুম। দিস পার্ট, তাহলে এখান থেকে তুই দেখতে পাচ্ছিস ইট ইজ অলমোস্ট কামিং দ্য সেম ভ্যালু, সো উই ক্যান রিয়েলাইজ ইট। হুম। এবার তুই কি করতে পারিস, তুই এই জায়গাটায় নিয়ে গেলি, না, এখান থেকে তুই আর কিছু করতে পারিস না, না না আর কিছু করা যাবে না। আচ্ছা, শেষে যে এমআরসিটাকে মেনশন করতে বলেছে ওটা কি অ্যান্সার শিটে হাতে লিখতে হবে তো? হ্যাঁ হ্যাঁ ওইটুকু হাতে লিখতেই হবে, আর তারপরে এটাও লিখতে হবে সিন্স we need to realize the value of m and c from the graph, so that's why we have taken the y-axis which is starting from 0 and ending up to 8. ঠিক আছে, এটা তোকে লিখতে হবে। দাদা এখানে এম এর ভ্যালু গুলো কোথায়? m এর ভ্যালুটা তো তোর tan থিটা, tan থিটা মানে কি? হ্যাঁ, লম্ববাই ভূমি, লম্ববাই ভূমি মানে কি? লম্ববাই ভূমি মানে কি? তোমার এই গ্রাফটা আছে, তুমি এই গ্রাফের এই পয়েন্টটায় দাঁড়িয়ে থাকো, ঠিক আছে, এই পয়েন্টটায় তুমি দাঁড়িয়ে রইলে, এই পয়েন্টের ভ্যালুটা কত, বা তুমি ধরো এই পয়েন্টটাতে দাঁড়িয়ে রইলে, আচ্ছা তুই লম্ববাই ভূমি করতে পারিস না? হ্যাঁ, মানে সেটা বলছি, মানে ওটা কি মানে খাতায় হাতে কলমে করতে হবে? না ওটা তোকে এম এর ভ্যালুটা কি তোকে বার করতে বলেছে হাতে কলমে? এম এর ভ্যালুটা কি তোকে হাতে কলমে বার করতে বলেছে? তোকে তো কোয়েশ্চেন, বার করবো কেন, ওটা তো দিয়ে দিয়েছে। হ্যাঁ এই তো মেনশন দ্য ভ্যালুজ অফ এম এন্ড সি কামিং আফটার ফিটিং দ্য ডেটা। হ্যাঁ সেটাই বলছি, মানে ওইখানে তো এমআরসি বেরিয়ে গেল, তাহলে আবার বার করবো কেন? তাহলে আমি কেন খাটতে হবে? তাহলে তোকে জিএনইউ প্লটের প্রোগ্রামটা করাচ্ছে কেন? তোকে আবার হাতে করে ক্যালকুলেশন করাবে বলে তোর মনে হয়? মানে সিইউ জালিম আমি জানি, মানে সিইউর মতো খারাপ, মানে কি বলবো, মানে এত বড় বাঁশ কেউ দেয় না এটাও আমি জানি, কিন্তু ওরা এতটাও বাঁশ দেয় না যে তোকে বলবে যে হ্যাঁ ভাই তুমি এটা প্লট থেকে বার করেছো সেটা তুমি হাতে বসে বসে কষো, একদম বলবে না, এতটাও খারাপ নয়। খারাপ আমি মানছি, এতটাও খারাপ নয়, ঠিক আছে? তোদের কি প্রবলেমটা মাথায় ঢুকেছে যেটা করলাম আমি? হ্যাঁ হ্যাঁ একদম। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে স্ট্রেট লাইন ফিটিং তোরা পারবি তো। আমি জাস্ট
স্যার বলছিলাম আরেকটা আছে, ছোট্ট একটা ডাউট আছে। আমি জাস্ট 2 মিনিটের ব্রেক নিয়েছি। আমি লাস্ট 3 ঘন্টা ধরে চেঁচাচ্ছি এইভাবে, আমার একটু জল খেতে হবে, দাঁড়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো কি বলছিলি বল বল কি হ্যাঁ, ওই বলছিলি? সেট জিরো অ্যাক্সিস কথাটা তো লিখতেই হবে, তাই না? হ্যাঁ, সেট জিরো অ্যাক্সিসটা লিখতে হবে তোর এক্স আর ওয়াই এর ভ্যালুটাকে আনার জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি তা আসলে প্রথমে ভাবছিলাম কি যে জিরো অ্যাক্সিসটা লেখার কি দরকার আছে, একদম ডাইরেক্ট ওয়াই অ্যাক্সিসই লিখে দেখ, তার থেকে ভালো। ওটাই আমি ভাবছিলাম প্রথম প্রথম, ওই জন্য জিজ্ঞেস করলাম। হুম। না না, সেরকম কিছু ভাবনা চিন্তা করিস না, বেশি ভাবিস না একদম। কারণ আমিও এই জিনিসটাই ভেবেছিলাম, দেখ ওয়াই অ্যাক্সিস লিখেওছি আমি এখানে, হ্যাঁ, but that is not running properly. This is out of GNU syntax. হুম, তাহলে তোকে দেখাতে গেলে আমি সেটাই আমি নিজেও টেস্ট করতে যাচ্ছি, ঠিক হ্যাঁ, আছে, আমি নিজেও তো টেস্ট করছি। এরকম তো নয় যে আমি হচ্ছে একদম লাইক মানে কি বলবো, জয় শ্রীরাম, আমি তো ওরকম নই, ঠিক আছে, মানে আমি সব জানি না, আমাকেও শিখতে হয়। যাই হোক, তো এবার তোদের যে পার্টটা হবে দ্যাট ইজ স্ট্রেট লাইন ফিটিং। দিস ইজ দ্য লাস্ট পার্ট, মেনলি লাস্ট পার্ট, বাট আমি তোদের প্যারামেট্রিক প্লটটাও দেখাবো। কেন না, মাঝে সাঝে যদি সিউর মাথা মাথা ঘুরে যায়, প্যারামেট্রিক প্লট যদি দিয়ে দেয়, তখন কি করবি? প্যারামেট্রিক প্লটটা আমি নেক্সট ক্লাসে করাবো। আজকে আমি দেখাবো যে ইউজার ডিফাইন্ড ফাংশন, ইটস নট পাইথন প্রোগ্রামিং ইউজার ডিফাইন্ড ফাংশন। ইউজার ডিফাইন্ড ফাংশন মানে তোকে ধর একটা কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে দিল, তার রেসপেক্টে তুই কি করে প্লট করবি, ঠিক আছে? সাপোজ ইউ আর গিভেন আ স্টেপ ফাংশন, যেটা আমার মেটেরিয়ালে করা আছে, ঠিক আছে, সেইটাই এক্সাম্পল ধরে নিয়ে আমি এগোই। দিস ইজ সেট স্টেপ ফাংশন। স্টেপ ফাংশন আমার, দিস ইজ দ্য গিভেন কন্ডিশন, f of x equal to +1 for x greater than 0 and f of x equal to -1 for x less than 0, ঠিক আছে? তো তাহলে এইটা করার জন্য we will define a function that is step x, ঠিক আছে, we will define a function step x, ওকে? step x এর নেচারটা কি রকম হবে? x মানে তুমি কোয়াটারনারি ফাংশন ওরকম বলছো তো? স্টেপ ফাংশন মানে কি বুঝিস তুই বল? What do you mean by a step function? না, আমার স্টেপ বাই কমান্ডটা স্টেপ থেকে হবে। স্টেপ ফাংশন মানে হচ্ছে একটা সার্টেন পয়েন্টে, মানে স্কোয়ার ওয়েভ দেখেছিস তো কিরকম হয়? সাইন ওয়েভ, স্কোয়ার ওয়েভ, স্কোয়ার ওয়েভের একটা স্কোয়ার ওয়েভ হচ্ছে একটা স্টেপ ফাংশন। মানে দাঁড়া, দিস ইজ আ স্টেপ ফাংশন, ঠিক আছে? মানে একটা তুই এই যে ধর এই কন্ডিশনটা, f of x equals to +1 for x greater than 0 and -1 for x less than 0. সাপোজ এখান দিয়ে আমার সাপোজ এখান দিয়ে আমি গ্রাফটা ড্র করলাম, ঠিক আছে, এই জায়গা দিয়ে আমি গ্রাফটাকে ড্র করলাম। দিস ইজ
এই আমার y অ্যাক্সিস অ্যান্ড এটা নয়, এটা আমার x অ্যাক্সিস, ঠিক আছে? তাহলে f of x is +1 for x greater than equal to 0, আমি ধরে নিচ্ছি এই দিকটা x greater than equal to 0, ওকে? And this side is x less than 0, ঠিক আছে? এটা আমি ধরে নিলাম। তাহলে x greater than 0 এর জন্য +1, greater than equal to 0 এর জন্য +1, ঠিক আছে? মানে x equal to 0 অবধি ওর ভ্যালুটা হবে +1, আর x equal to যেই মুহূর্তে ও মাইনাস 0 পয়েন্ট ইনফাইনাইট নাম্বার অফ 0 তারপরে 1 এই জায়গাতে গেল, মানে মাইনাস 0.0000000000000 নিয়ে ইনফাইনাইট নাম্বার অফ 0 তারপরে একটা 1 বসলো, সেই পয়েন্টে ওর ভ্যালুটা হয়ে যাবে নেগেটিভ, ঠিক আছে? দিস ইজ দ্য স্টেপ ফাংশন, বুঝতে পেরেছিস? আরেকবার বলো না। দেখ, স্টেপ ফাংশন মানেটা হচ্ছে যে f of x এর ভ্যালু +1 বা এনি পজিটিভ ভ্যালু, নট তুই এই ফাংশনটাকে, সাপোজ আই এম টেকিং দিস ফাংশন, দিস থিং, ওকে? সাপোজ আই হ্যাভ টেকেন দিস ফাংশন, এই ফাংশনটা কি বলছে? f of x এর ভ্যালু ইজ +1 কতক্ষণ? যতক্ষণ x এর ভ্যালু পজিটিভ, when x greater than equal to 0, ঠিক আছে? তো তাহলে ফর পজিটিভ আমি এই দিকটা ধরে নিয়েছি, দেখ x greater than equal to 0, এই দিকটা আমি ধরে নিয়েছি। তাহলে x এর ভ্যালু ততক্ষণই পজিটিভ যতক্ষণ x equal to 0, তার মানে অরিজিন অবধি গিয়েও পজিটিভ, ঠিক আছে? হ্যাঁ, আপ টু অরিজিন, আপ টু অরিজিন হচ্ছে ও পজিটিভ। তাহলে এইবার ও নেগেটিভটা কখন থেকে স্টার্ট হবে? মানে জাস্ট ও তো -1 অবধি ও তো অপেক্ষা করবে না, ও কি -1 অবধি অপেক্ষা করবে নেগেটিভ হওয়ার জন্য? না, ও নেগেটিভটা কখন হবে? ফর x লেস দ্যান 0, x লেস দ্যান 0 মানে হচ্ছে মানে 0 ঠিক পরের যে নাম্বারটা, 0 ঠিক পরে মানে -0.000000000 এইভাবে ইনফাইনাইট নাম্বার অফ 0, তারপরে যে 1টা হবে, ইনফাইনাইট নাম্বার অফ মানে মাইনাস পয়েন্ট মানে 0 পয়েন্ট ইনফাইনাইট নাম্বার অফ 0 তারপরে 1, সেই যে ভ্যালুটা ওই ভ্যালুতে গিয়েই ও -1 হয়ে যাবে, y এর ওই ভ্যালুটার জন্য -1 দেবে, ঠিক আছে? y এর ওই ভ্যালুটার জন্য ও x এর ভ্যালুকে -1 দেবে, ঠিক আছে? ঠিক আছে, বোঝাতে পেরেছি? হ্যাঁ, হ্যাঁ। তো এই ধরনের একটা ফাংশনকে আমি কি করে ড্র করব জিএনইউ প্লটে? তাহলে দেখ কি করছি আমরা, we are defining a function step x, ঠিক আছে? এবার স্টেপ x এর কন্ডিশনটা কি? যে স্টেপ x ইকুয়ালস টু কত হবে? +1 হতে পারে, -1 হতে পারে, ঠিক? কখন? আমি কোয়েশ্চেন করছি, যখন x ইকুয়াল টু 0 তখন কি হবে? when x স্টেপ x ইকুয়াল টু কত হবে সেটা এবার কোয়েশ্চেনের মধ্যে আসছে। if x greater than equal to 0, কোয়েশ্চেন, তাহলে ভ্যালুটা কত হবে? +1, ঠিক তো? x greater than equal to 0 হলে ভ্যালুটা কত হবে? দেখ এই যে আমি লিখেছি স্টেপ x ইকুয়াল টু, ঠিক আছে? তো যা খুশি তাই হতে পারে, 0 থেকে শুধু +1 কেন হবে? 0 থেকে বড় তো অনেক কিছুই। হ্যাঁ, আমি একটা নমিনাল ভ্যালু, তুই 0.5 দে না, তুই 0.5 দে,
হ্যাঁ হ্যাঁ But when you have a question like this, draw a step function with this condition. এই কন্ডিশনটা তোকে দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো স্টেপ ফাংশনের এই কন্ডিশনটা তোর কাছে গিভেন আছে যে f of x equal to +1 for x greater than equal to 0 and f of x equal to -1 for x less than 0. তখন তুই কি করবি? তখন তো তুই কি জিজ্ঞেস করবি? স্টেপ x, you are defining a function step x that is equal to কত, ঠিক? এবার ইকুয়াল টু কত মানে কি? মানে x এর কোন ভ্যালুর জন্য কত হবে, ঠিক? So we have written here f of x that is equal to ব্যাস ইকুয়াল টু দিয়ে থেমে গেলাম। তারপরে আমি x কে কোয়েশ্চেন করছি যে ফর x গ্রেটার দ্যান 0 আমার ভ্যালু কত? x গ্রেটার দ্যান 0 হওয়ার জন্য আমার ভ্যালুটা হচ্ছে +1। এটা হচ্ছে ওই ইফ এলস লুপের মতো। ইফ x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 the value is +1 else -1, ঠিক আছে? এলসটা ইফ আর এলস এর মাঝখানে আমি জিনিসটা কি দিচ্ছি, এই যে কোলন সাইন, ঠিক আছে? তাহলে আমার স্টেপ x ডিফাইন হয়ে গেল। সো নাও আই হ্যাভ ডিফাইন্ড দ্য স্টেপ x। নাও pl স্টেপ x এইটা এলো। এবার সেট, মানে এইটা তো আসার কথা নয়, মানে এইটা এসছে বিকজ এই যে দেখ রেঞ্জটা ঠিক করতে হবে। হ্যাঁ, রেঞ্জটা আমাকে ঠিক করতে হবে, আর কিছুই না। Thus PL -10 to +10 -10 to +10 step x। এটা অনেক বাড়াবাড়ি হয়ে গেল। তাহলে এবার দেখি PL -1.5 to 1.5 10 to n step x। ওহো, empty wide range হয়ে গেল। can't plot with an empty wide range। ওহো, -10 to 10 হবে তো, সরি। বাবা, এটাও -x 1.5 হবে। ওহ, ওয়াই রেঞ্জটাকে 5 to 5 করো তো। হ্যাঁ, ভাইরেন্স থেকে 5 to 5 করছি। ফাইভ টু ফাইভ কেন? -1.5 to 1 -1.5 করছি না। ঠিক আছে, এবার ক্লিয়ার হয়েছে স্টেপ ফাংশন? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, তো এইভাবে তোরা ইউজার ডিফাইন, এবার ইউজার ডিফাইন ফাংশন যখন তোকে দেবে তখন নিশ্চয়ই এত সহজ দেবে না যে একটা ইফ এলস দিলেই কাজ হয়ে যাবে। when you are learning in python programming the else if, মানে কি বলবো, ইফ এলস ইফ যেটা, ঠিক আছে, সেটাও শিখেছিস। মানে শুধু ইফ নয়, শুধু এলস নয়, ইফ এলস ইফ সেটা শিখেছিস। তাহলে তোদের এরকমই প্রোগ্রাম দেবে যেখানে তোকে 3টে কন্ডিশনকে চেক করাতে হবে। সাপোজ ধর আমি একটা নিয়েছি, এখানে একটা এক্সাম্পল নিয়েছি, তিনটে মানে ওইখানে যেটা মানে -1.5 ওইটা একটা -10 আর তার পাশে একটা থাকবে। দেখ আমি কোয়েশ্চেনটা নিয়ে অলরেডি চলে এসেছি।
আচ্ছা তো তিনটের কন্ডিশন দেখ, তিনটে কন্ডিশন দেওয়া থাকবে যে জি অফ এক্স ইকুয়াল টু নাম্বার 1, আমি এটাকে আগে রিমুভ করি, অনেকক্ষণ নোংরা হয়ে গেছে এটা, যাই হোক। তো আমার এখানে প্রবলেমটা দেখ, প্রবলেমটা আমার গিভেন কি আছে, জি অফ এক্স ইকুয়াল টু 2x ফর এক্স গ্রেটার দেন 1, x plus 1 for minus 1 less than equal to x less than equal to 1 and x square minus 1 for x greater than 1. তাহলে এখানে আমার তিনটে কন্ডিশন আছে, ঠিক আছে। সো নাও কি করব আমরা, দেখ dx বলে একটা ফাংশন নিলাম, dx ইকুয়াল টু কত, ফার্স্ট কন্ডিশন আমার কি আছে এখানে গিভেন ফর x গ্রেটার দেন 1, তাহলে ফার্স্ট কন্ডিশন x গ্রেটার দেন 1, তাহলে x গ্রেটার দেন 1 এর জন্য x গ্রেটার দেন 1 এর জন্য আমার কি থাকবে, হোয়াট ইজ মাই কন্ডিশন, x গ্রেটার দেন 1 এর জন্য আমার 2x 2x থাকবে, ঠিক আছে। এবার এটা শুধু গ্রেটার দেন 1 এর জন্য, এবার লেস দেন 1 এর আওতায় আবার দেখ দুখানা আছে, x লেস দেন মানে লেস দেন 1 হয়ে গেলে তখন এই দুটো পয়েন্ট আছে, ঠিক আছে। তাহলে গ্রেটার দেন 1টাকে লিখে আগে আমি সেফ সাইড হইনি, সেফ সাইড হয়ে গেলাম, x গ্রেটার দেন 1 এর জন্য 2x নিয়ে লেস দেন এ ঢুকলাম। এবার লেস দেন এর মধ্যে দেখ দুটো পার্ট রয়েছে, দুটো পার্ট কি কি, একটা হচ্ছে -1 গ্রেটার দেন ইকুয়াল টু x গ্রেটার দেন ইকুয়াল টু 1, ঠিক আছে, আর আরেকটা হচ্ছে কি x লেস দেন 1। তাহলে নেক্সট পার্টটা কি জিজ্ঞেস করবে যদি আমার x এর ভ্যালুটা যদি গ্রেটার দেন 1 হয়, ঠিক আছে, যদি আমার x এর ভ্যালু গ্রেটার দেন 1 হয় তখন কি হবে, মানে x গ্রেটার দেন 1, ঠিক আছে, তারপর সেটার জন্য 2x, সেকেন্ডটা কি আছে, ইফ x greater than equal to 1 তাহলে question mark x plus 1 আর না হলে x square minus 2, শুভব্রত দা, হ্যাঁ এই কন্ডিশনটা দেখো, তুমি একবার ফাংশনটা বার করো, ফাংশনের সেকেন্ড কন্ডিশনটা আছে x গ্রেটার দেন ইকুয়াল টু -1 হবে, হ্যাঁ -1 আবার এটা, আর এখানে x স্কয়ার -1 হবে, এটা -1 হবে, x স্কয়ার -1 ও হবে, এখানে একটা জিনিস ঠিক হবে, কোথায় বল, x স্কয়ার মাইনাস, আচ্ছা 2 করা আছে তো, ওটা x স্কয়ার -1 হবে, হ্যাঁ x প্লাস 1 আর x স্কয়ার -1, হ্যাঁ দাঁড়া, মানে এটা কি তুমি বের করলে নাকি এটা দেয়াই থাকবে? হ্যাঁ তোকে এই কন্ডিশনটা দেওয়া থাকবে, এবার সেই অনুযায়ী তোকে প্লট করতে হবে PL g of x, ওকে, তাও ঠিক আছে কিছুটা। তাহলে ওই পিডিএফটা ওই কারেকশন করে নেব, হ্যাঁ ওটা পিডিএফ কারেকশন, ওটা ফাইলটা কারেকশন হয়ে যাবে, ঠিক আছে, ওটা তোরা নিজেরাই করে দিয়েছিস, ঠিক আছে। তাহলে দেখ জিনিসটা কি হচ্ছে, ফার্স্টেও চেক করছে x গ্রেটার দেন 1 কিনা, ঠিক আছে, x গ্রেটার দেন 1 কিনা চেক করলো, হ্যাঁ মানে হচ্ছে 2x, না মানে হচ্ছে তার আন্ডারে দুটো কন্ডিশন। তারপরে কি ও চেক করবে কি x এর ভ্যালুটা কি -1 এর থেকে বড়, x এর ভ্যালুটা কি আমার -1 এর থেকেও বড়, সেটাও চেক করবে, হ্যাঁ তো সেইটা চেক করার পর যদি বড় হয় তাহলে x প্লাস 1, আর যদি না হয় -1 এর থেকে যদি বড় না হয় তাহলে কি এইটা x লেস দেন 1,
এক্স স্কোয়ার মাইনাস 1। বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা, লাস্টের কন্ডিশনটা হ্যাঁ, ওই তো এলস কন্ডিশনে ঢুকে গেল ওটা। এক্স লেস দ্যান আর আমরা লিখছি না, তাই তো? ওটা এমনি এলস এক্স লেস দ্যান আর আচ্ছা। কিছু আমার একটা করে ভুল হয়েই যাচ্ছে। ঠিক আছে, যাই হোক। এইটা কি ওই আগের গ্রাফটা এরকম পাল্টে গেল? হ্যাঁ, আগের গ্রাফটা তো এটাই হলো, আমি শুধু এক্স রেঞ্জ আর ওয়াই রেঞ্জটা চেঞ্জ করে দিলাম, দুটোকেই ও, আচ্ছা। -2 থেকে 2 অবধি করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার আমার একটা সিউর প্রবলেম নিয়ে ডিল করব। দাদা ওই প্লটিংটা একটু দেখাও তো, স্ক্রিনশট নেবো তাহলে, ওই কমান্ড আর প্লটিং এর ওটা দুটো একসাথে। দাঁড়া, কোথায় গেল প্লটিংটা? ঠিক আছে, হ্যাঁ একদম ঠিক আছে। okay. Now again we will discuss a Calcutta University problem. কি বলেছে? Define 3 functions are given in a range x greater than equal to 2, f of x value হচ্ছে x square for -3 greater than 2, -3 greater than x greater than 2, and -3 less than equal to x less than equal to 2, and আরেকটা কি -x for -3 less than equal to 3। ঠিক আছে, তাহলে এই ফাংশনটা যদি আমি প্লট করতে চাই, আমি কোডটা তোদের এখন দেখাচ্ছি না, ঠিক আছে, এই ফাংশনটা যদি আমি প্লট করতে চাই তাহলে কি হবে? ফার্স্টে we will define a function f of x. We will define a function f of x. তাহলে f of x টা কি হচ্ছে আমার? যে কোশ্চেন f of x ইকুয়াল টু কত? f of x এর ফার্স্ট কন্ডিশন কি? x গ্রেটার দ্যান 2 এর জন্য x। তাহলে if x গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, তাহলে ভ্যালুটা কত হবে? x। আর যদি x লেস দ্যান, তাহলে যদি না হয় x গ্রেটার দ্যান 2 না হলে, তাহলে দুটো ক্রাইটেরিয়া। তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়াটা কি? x কি তাহলে -3 এর থেকে, এক সেকেন্ড একটু ওয়েট কর, কেউ একটা আমার বেল বাজাচ্ছে বাড়িতে, একটু ওয়েট কর। হ্যাঁ, তো আমি কি বলছিলাম? হ্যাঁ, x greater than equal to 2, ঠিক আছে, x greater than equal to 2 এর জন্য ভ্যালু কত? x greater than equal to 2 এর জন্য ভ্যালু হচ্ছে x। তাহলে নেক্সট কন্ডিশন কি? ইফ দ্য ফাংশন x is greater than equal to 3 or not, ঠিক, x greater than equal to মানে -3 or not, নেক্সট কন্ডিশনটা হবে। কারণ দেখ এখানে x greater than equal to 2 বলা আছে, নেক্সট কন্ডিশনটা কি বলছে? -3 less than equal to x less than equal to 2, ঠিক আছে, তার মানে -3 এর থেকে ফাংশনটা বড় কিনা আমাকে চেক করতে হবে, ঠিক। সো ইফ x greater than equal to -3 or not, এই লজিকটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। বল। প্রশ্নটা হচ্ছে, আমরা যখন দেখাচ্ছি যে মানে মানে চেক করছি যে এক্স -3 এর থেকে বড় কিনা, তাহলে তো আমরা ওই রেঞ্জটার মধ্যে তো এটাও বুঝিয়ে দিচ্ছি যে এক্স যদি -3 এর থেকে বড় হয় তার মানে এক্স 2 এর থেকেও বড় হবে।
এক্স 2 এর থেকে বড় একটা অলরেডি আমি নিয়েছি, ঠিক আছে, ওই জায়গাটা আমার স্টোর হয়ে গেছে। তার মানে এক্স এর 2 এর থেকে ছোট আর -3 এর থেকে বড় কিনা সেটা চেক করবে। মানে x 2 এরকম না এখানে যে এক্স যদি 3 থেকে -3 থেকে বড় হয় তাহলে পুরো নাম্বার লাইন বরাবর পুরোটা নিয়ে নেবে। না 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 না, ও এক্স 2 এর থেকে বড় কিনা আগে চেক করবে, ফার্স্ট কন্ডিশনটা আগে চেক করলো। তার একটা ইফ স্লট আছে, একটা এল স্লট আছে, তাহলে ইফ স্লটটাও ভর্তি করে দিল। তাহলে এল স্লটটা কি রইলো? এল স্লটটা রইলো এক্স এর ভ্যালুটা -2 এর থেকে +2 এর থেকে ছোট কিনা। এবার এল স্লটের মধ্যে +2 এর থেকে ছোট কিনা এর মধ্যে তুই একটা প্রশ্ন করছিস যে ভ্যালুটা -3 এর থেকে বড় কিনা। তার মানে +2 এর থেকে ছোট আর -3 এর থেকে বড়, এই পার্টটাকেও স্যাটিসফাই করে দেবে। তাহলে এটা হচ্ছে নেক্সট ইফ এলস কন্ডিশনের ইফ পার্ট, মানে বেসিক্যালি তোরা এটাকে নেস্টেড ইফ এলস বলিস। বুঝেছি। এবার ঠিক এবার আছে। ক্লিয়ার। আমি ভাবছিলাম যে যেমন আমরা নাম্বার লাইনের ক্ষেত্রে বোঝাতাম যে এটা এর থেকে বড় হলে এটা পুরোটার হ্যাঁ। থেকে বড়। তাহলে এটা কি এটাও- x greater than equal to -3 or not? হ্যাঁ, x greater than equal to -3, তার জন্য ভ্যালু কত? x স্কয়ার। তাহলে x স্কয়ার এর ভ্যালুটা ক্লিয়ার। ওকে। আর যদি না হয় তাহলে থার্ড ভ্যালু আমার কি পড়ে রইলো? -x, মানে এটা হচ্ছে নেক্সট ইফ এলস এর এলস। ঠিক আছে, তাহলে এবার কি করব? প্লট পিডিএফ এ ওটা -3 হবে লাস্ট লাইনটায়। হ্যাঁ, পিডিএফটায় লাস্ট কন্ডিশনটায় ওটা -3 হবে ডান দিকে। ডান দিকে -3 তো নেই। এই যে যেটা প্রবলেম দিয়ে যে প্রশ্নটা আছে এফেক্টিভ হ্যাঁ। কস্ট বলে, হ্যাঁ, ওটা ওখানে -3 হবে। হ্যাঁ -3 হবে, ওটাই বলছি। তাহলে প্লট এফ অফ এক্স, এটা আমি প্লট করলাম। এবার কি বলেছে? সেট এক্স রেঞ্জ ফ্রম ভ্যালুস -8 to 8 and y values from -12 to +12. তাহলে সেট এক্স রেঞ্জ -8 to 8, সেট y রেঞ্জ, ওহো আবার 1 মিনিট দাঁড়া, আবার কেউ এসছে গেটে। হ্যাঁ, তো আমি কোথায় ছিলাম বল? হ্যাঁ, তো -8 সেট এক্স রেঞ্জ -8 to +8, সেট y রেঞ্জ ফ্রম কত বলেছে? -2 to +12। -2 to +12। তাহলে এবার কি রিপ্লট? তাহলে এই জিনিসটা এলো। এবার কি বলেছে? কিপ টিক্স ইন দ্য এক্স অ্যাক্সিস অ্যাট ইন্টারভাল 2। তার মানে এক্স অ্যাক্সিস এর মধ্যে ইন্টারভাল 2 দিয়ে আমাকে টিক্স দিতে হবে। তার মানে -8, -6, -4, -2, 0, এইভাবে এক্স টিক্সটা আমার এরকম হবে, টিকটা এইভাবে দিতে হবে। তাহলে টিক্স মানে হচ্ছে এই যে মানে প্রত্যেকটা 2 ইন্টারভাল করে আমাকে শো করবে, মানে -8 থেকে +8 এর মধ্যে 2 2 2 2 এইভাবে ইন্টারভাল শো করবে। মানে -8, -6, -4, -2, 0, তারপর 2, 4, 6, 8। ঠিক আছে? হ্যাঁ, তো এইটা কি করব? এইটা কি করব দেখ, এইটার জন্য সেট এক্স টিক্স
কত থেকে কত অব্দি -8 টু +8 কিভাবে 2 করে, তাহলে -8 মানে স্টার্টিং পয়েন্ট কি বলেছে এট ইন্টারভাল 2, তার মানে 2 ইন্টারভাল করে আপ টু +8, ঠিক আছে। তারপর কি বলে সেট x লেভেল অ্যাজ x ভ্যালু এন্ড y লেভেল অ্যাজ জার্ক ফাংশন, তাহলে সেট x লেভেল x, এবার জার্ক ফাংশনটা বলবে? এই ফাংশনটার নাম হচ্ছে জার্ক ফাংশন। কাজ কি? আমি এইটা জাস্ট এই ফাংশনের নাম আদৌ জার্ক ফাংশন দিয়ে সেটাই বা কে জানে। জার্ক মানে হচ্ছে থার্ড অর্ডার ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ দ্য মিনিং অফ জার্ক, ঠিক আছে। থার্ড অর্ডার ডিফারেন্সিয়েশন অফ ডিসপ্লেসমেন্ট মানে অ্যাক্সেলারেশন মানে হচ্ছে d2x dt স্কয়ার, তারপর d2 d3x dt কিউব যেটা সেটাকে বলা হয় জার্ক। তো এইটা মানে তোর ইউনিভার্সিটি কোয়েশ্চেনে এটা নাম দিয়েছে জার্ক ফাংশন। এবার এটা কেন কি বৃত্তান্ত সেটা কেউ জানে না, নাম দিতে হয় একটা দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা। সেট y লেভেলটা কত বলে কি বলেছে জার্ক ফাংশন, জার্ক ফাংশন। আচ্ছা তাহলে রিপ্লট, ঠিক আছে। দাদা ওই কমেন্টটা আর প্লটটা পাশাপাশি করো তাহলে। দাদা ওই এক্স টিক্সটা ঠিক বুঝতে পারলাম না, ওটা আরেকবার একটু বলে দেবে? কোনটা বল? এক্স টিক্স যেটা বললে। এক্স টিক্স মানে এই দেখ এক্স অ্যাক্সিস কিভাবে আমি ডিনোট করেছে দেখ, -8 -6 -4 -2 0 2 4 6 8। টিক্স মানে হচ্ছে এই যে ইন্টারভালটা -8 থেকে +8, এই অ্যাক্সিসের ইন্টারভাল 2 2 করে ইন্টারভাল হবে। মানে সাপোজ এবার আমি যদি এটাকে করতাম এক্স টিক্স -8 থেকে 0.5 দিয়ে +8 রিপ্লট করি যদি, তাহলে দেখ -8 7.5 7 6.56 5.55 এইভাবে যাবে, ঠিক আছে। টিক্স মানে হচ্ছে হ্যাঁ বুঝতে পেরেছি এবার, মানে ওই ইন্টারভ্যালটাকে ওটা ওই মাঝখানে যেটা এবার তুই যদি এটাকে এক্স টিক্সটাকে যদি তুই এইভাবে করে দিস -8 থেকে 4 8, তাহলে আবার রিপ্লট কর -8 -4 0 +4 +8, বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ। মানে জিনিসটা স্কেলটাকে ফিক্স করা। হ্যাঁ সিমিলারলি যদি তোকে y এর করতে বলতো তাহলে তুই y টিক্স করতে পারতিস, যেমন এখানে দেখ -2 থেকে 12 আছে, ঠিক আছে। তাহলে তুই ধর করলি যে সেট y রেঞ্জ, আগে তুই রেঞ্জটা সিলেক্ট করলি যাতে ইকুয়াল ডিসটেন্স করা যায় -12 টু +12, এটা তুই করলি, দেন রিপ্লট কর, এরকম এলো। এবার তুই ফাংশনটাকে তুই -12 থেকে +12 করতে চাইছিস, তো তাহলে সেট y tick -12, -3, +12, then replot -12 -9 -6 -3 0 3 6 9 12, বুঝেছিস? কেন ওটা ইকুয়াল ইন্টারভ্যাল না হলে হবে না? মানে -2 থেকে 12 অবধি ওরকম মানে ওয়াই টিক সেট করা যায় না? মানে বুঝলাম না। -2 থেকে 12? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না, করছি। সেট y রেঞ্জ -2 থেকে 12, এবার সেট y টিক্স -2 আর আমি করলাম 3 করলাম, দেন 12 রিপ্লট হচ্ছে। 12টা দেখতে পাচ্ছিস? ও আচ্ছা আচ্ছা।
কি হলো, সমস্যাটা কি হলো? 12টা উপরে তোকে আর দেখাবে না, ও 13 দেখাবে। 13 যেহেতু আমার রেঞ্জে নেই, সেই জন্য ওই যে 12 এই পয়েন্টটাতে, এই যে 12, দিস ইজ দ্য 12 পয়েন্ট। -2 থেকে 12 বলা মানে কি, এই পয়েন্টটা -2 হলে দিস পয়েন্ট উইল বি 12। ঠিক আছে, তোরা মাঝে মাঝে এরকম চুপ করে যাস না, রেসপন্স কর। হ্যাঁ না, আসলে প্রশ্নটা ও করেছে যে ওয়াই টিক্স এর জায়গায় হ্যাঁ, এইটা যদি -2 হয় তাহলে এইখানে আমার 13 যদি হতো তাহলে থাকতো। আর -2 থেকে 3 ঘর দিলে কত হয়, +1, তারপর 3 ঘর 4, 3 ঘর 7, 3 ঘর 10, তারপরে 2 ঘর হচ্ছে 12। ঠিক আছে, এবার যদি এইটাকে আমি করতাম যে এটাকে +13 করে দিই and set y ticks এটা up to 13 and then replot, you can see that is working properly, একদম প্রপারলি কাজ করছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ। ওকে, তো আজকের ক্লাস নিয়ে কারোর কোন রকম কোনো প্রবলেম? না, সব বুঝেছি মোটামুটি। মোটামুটি কোন জায়গাটা বুঝিস? না, প্র্যাকটিস করলে পুরোটাই হয়ে যাবে। হ্যাঁ, এটা একটু প্র্যাকটিসের দরকার আছে, এন্ড আমি অ্যাসাইনমেন্ট দিতে থাকবো, চাপ নিস না তোরা। আর তোদের একটা পরীক্ষা খুব তাড়াতাড়ি নেব। কিসে জেনু? না না, ম্যাথমেটিক্যাল মেথডস। আবার এই তো নিলে গো। কারণ এই অফলাইন পরীক্ষার খাতা চেক করা মানুষের পক্ষে ইম্পসিবল হয়ে ওঠে। ঠিক আছে, এই মেলে পাঠাও, হ্যাঁ সাবমিট করতে হয়, ঠিক আছে, এটা ইউনিভার্সিটি টিচাররাই ঠিক করে, মানে যাই হোক গে। তো আমি এটা আবার অনলাইনেই পেপার নেব, ঠিক আছে, আর সেটা খুব তাড়াতাড়ি। মানে আমি বলে দিলাম, মানে এক্সপেক্ট করতে পারিস উইদিন 15 days ফুল সিলেবাস একটা এক্সাম হবে। তাহলে একটু ওয়েট করে যাও না, একেবারে স্যারেরও তো আর কয়েকটা টপিক বাকি আছে, একেবারে শেষ করে নিলে করে নাও। হ্যাঁ, মানে CC1 আর CC2 মানে সেটা উইদিন 15 days-এই কমপ্লিট হয়েও যাবে। CC2 জানি না, CC2টা হলেও হয়ে যেতে পারে। 28 তারিখের মধ্যে তো সব শেষ হয়ে যাবে স্যার বলেছেন। সেটাই, হলেও হয়ে যাবে, স্যারকে বিশ্বাস নেই। ওদের মোমেন্ট অফ ইনার্শিয়া চ্যাপ্টারটা বাকি আছে এখন। ফ্লুইড ডায়নামিক্স বাকি। পরের দিন ওইটা সারফেস দেখতে ইন্টিগ্রেশন হবে। মানে কিছু নেই। আমাদের একটু প্র্যাকটিসের টাইম দিও, না তো কিছুই তো পারবো না। না না, পরের দিন এমন না যে স্যার সিলেবাস শেষ করছে আর তুমি পরীক্ষা নিচ্ছ, তুমি অন্তত হ্যাঁ। ডিরেকশন দিও যাতে পরীক্ষাটাও ভালো করে দিতে পারি। হ্যাঁ, আমি পরীক্ষাটা একদম সিলেবাস শেষ হলেই নেব, এন্ড দ্য পেপার উইল বি, ধরে রাখতে পারিস 100 মার্কস। সে ঠিক আছে, কিন্তু মানে হ্যারিকেন এর মতো নিও না, মানে একটু টাইম দিও যাতে পরীক্ষাটাও ঠিক করতে আমরা প্রিপারেশনের টাইম ভালো। দেখ, মার্কিং সিস্টেমটা হয় কোয়েশ্চেনের উপর, তোরা ধরে নিতে পারিস যে যত কোয়েশ্চেন আছে তার 3 টাইমস কোয়েশ্চেন, নাম্বার অফ কোয়েশ্চেন ইনটু 3 হচ্ছে তোর টাইম, মানে ইনটু 3 মিনিটস হবে তোর টাইম। ঠিক আছে, মানে যদি তোর 25টা কোয়েশ্চেন থাকে, তোর 1 ঘন্টা 15 মিনিটের বেশি টাইম দেওয়াই হবে না। এমসিকিউ পেপার গুলোর এটাই নিয়ম, এমসিকিউ, এমএসকিউ, ন্যাট, যে কোনো অনলাইন পেপারের এটাই নিয়ম। তোদের যদি যত নাম্বার অফ কোয়েশ্চেন থাকে সেই নাম্বার অফ কোয়েশ্চেনের, ঠিক আছে, সেই নাম্বার অফ কোয়েশ্চেনের তোর ইনটু 3 যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাই তোর টাইম থাকবে। মানে যে সংখ্যাটা, মানে যেমন জ্যামে হয় 60খানা কোয়েশ্চেন থাকে, 180 মিনিট টাইম থাকে। ঠিক আছে, 60খানা কোয়েশ্চেন 180 মিনিট, দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড টাইমিং। ঠিক আছে, এর থেকে ইজিলি আমি কিন্তু কিছু করতে পারবো না। মানে যা তোদের কোয়েশ্চেন নাম্বার থাকবে, যেমন এইটাতে থাকতো 1 ঘন্টা 20 মিনিট, আই হ্যাভ অলরেডি গিভেন 5 মিনিট এক্সট্রা টু ইউ পিপল। তোরা বলছিস হ্যারিকেন হয়ে যায়, হ্যারিকেন হওয়ার মতোই নয়। ডে 1 থেকে, বিকজ when you people are studying physics, তার মানে আমরা ধরে নিতেই পারি যে তোরা এমএসসি করবি, পিএইচডি করবি, এন্ড এমএসসি এন্ট্রান্স এর জন্য আনঅফিশিয়ালি এই প্রিপারেশনটা দেওয়ানো হচ্ছে। সেকেন্ড ইয়ার থেকে the preparation will be official, and from first year to second year the preparation is unofficial. Okay, each and everyone understand? আমি সেইটা বলিনি যে তুমি পরীক্ষার টাইম কম দিচ্ছ বলে হ্যারিকেন হচ্ছে, আমি বলছি স্যার সিলেবাস শেষ করার পর
কিছুটা টাইম আচ্ছা। স্পেন্ড দিয়ে তারপর এক্সামটা নেব। আমি সিলেবাসের বাইরে খুব একটা কোয়েশ্চেন ছিল কি? আরে সেটাও হ্যাঁ বলছি না মানে না সিলেবাসের বাইরে বলতে আমাদের সিসিউটা পড়তে ছিল। সময় দাও, সেটাই বলছি আমরা। মানে তুমি এটা করো না যে পুরো এক সিলেবাস মানে পুরোটা না নিয়ে একটু দুটো ভাগে ভাগ করে দাও না। তোর ফাইনাল আর কদিন বাদে তোদের? তোর তো 8 কেউ তারিখ জানে থেকে না। সেমিস্টার। 8 তারিখ থেকে কি এইটা করে নেবে? এইটা কারণ কবে একটা হলো আবার? নোটিফিকেশন 8 তারিখ থেকে সেমিস্টার? একটা নোটিফিকেশন এসেছে যে 8 তারিখের মধ্যে 8 কলেজ থেকে 26-এর মধ্যে তোদের পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে, তোরা টেনশনই নিস না এটা নিয়ে। 8 থেকে 26-এর মধ্যে তোদের পরীক্ষা শেষ হয়ে যাবে। দিতে পারবো না। 135 শেষ করে দেবে, তাই তো? হ্যাঁ, সেমিস্টার 1 সেমিস্টার 8 তোদের 8 থেকে 26-এর মধ্যে পরীক্ষা নেওয়া মানে হচ্ছে তোদের প্র্যাকটিক্যালের কোয়েশ্চেনও হার্ডলি এরকম থিওরির মতোই দিয়ে দিতে পারে। ঠিক আছে, দ্যাট ইজ আ পসিবল, দ্যাট ইজ ভেরি পসিবল। না মানে পরীক্ষার যেটা স্টার্টিং ডেট সেটা হয়তো 8 তারিখ না হতে পারে, কারণ ওটা লাস্ট ডেট অফ সাবমিশন। তো 5th সেমিস্টারও 8 তারিখ হতে পারে, 3rd সেমিস্টারও 8 তারিখ হতে পারে, তোদেরও 8 তারিখ হতে পারে, যে কোনো দিন পরীক্ষা শুরু হতে পারে। এন্ড প্রেফারেবলি ফার্স্ট ইয়ারদের পরীক্ষাটাই প্রথমে রাখা হয়, 8 তারিখ ধরেই এগো। মনে কর 8 তারিখ ইজ মাই ডেট, না হলে আমি গেলাম মায়ের ভোগে, এটা মনে করে এগো। মানে সেমিস্টার সাপ্লি বাঁধা, এইভাবে পড়তে থাক। ঠিক আছে, মানে 28 তারিখ যদি সিলেবাস শেষ হয়, 8 তারিখে মানে ফিজিক্সের এত বড় সিলেবাস পরীক্ষা আমরা দিতে পারবো তোমার মনে হয়? এটা আরামসে দেওয়া যায়। আর আলটিমেটলি দেওয়া যায় না। এক সেকেন্ড তো আমি একটু তোদেরকে ইন্টারাপ্ট করছি, একটু আমি সাউন্ডটা মিউট করছি, আমি একটুখানি কথা বলবো একজনের সাথে, মায়ের সাথে কথা বলবো একটুখানি, একটু দাঁড়া। ঠিক আছে, আমি জাস্ট 1 মিনিট ধর। জীবনটা বাসের বাগা। কইনা দিয়ে 10টা দিয়ে ক্লাস না? হবে না নিশ্চয়ই, 8 তারিখ পরীক্ষা দিয়ে দিয়েছে তো করে না দিয়ে। কইনা দিকে বলছে এখন এখানে শেষ হয়নি। আরে খাবো না নাকি? হ্যাঁ, কি খাবো। হচ্ছে এটা? কি এটা? এটা তো অত্যাচার তো হচ্ছে। 5th সেম, তারপর 3rd সেম, তারপরে তো 1st সেম। এখন চলবে কইনাদির ক্লাস 11:30 অবধি। 11:30, ঘুমিয়ে পড়বো 12টার পর ক্লাসে। অবধি চলবে। 12টা তো আমি আমি তাও ক্লাসে কম ঘুমিয়ে করে পড়বো। বললাম। 12টার পর অবধি চলবে। এখন যদি 11:30টায় আমি ধরলাম কইনাদি সবকিছু নিয়ে ক্লাস স্টার্ট করলো, 12:30টা ধরে রাখ চোখ বুঝে। তার মধ্যে সব পাগল নাকি 12:30 অবধি? কি বলছিস? সব একদিন হলো তো, 12:30 ছিল। একদিন হলো না 12:30 অবধি। 20 অব্দি 20-25 অব্দি হলো বোধহয়, ওই যেদিন স্যার এলেন লাস্টে। শোন, ক্লাস করতে করতে পড়ার টাইমটাই তো পাচ্ছি না আমরা। থার্ড সেমের যেটা তোর ফর্ম ফিল আপ ছিল ওটা হয়ে গেছে কমপ্লিট, ওদের 8 তারিখ থেকেই হবে। আমাদের স্টার্টিং ডেটটা হয়তো পুছেতেও পারে, 10 তারিখ 12 তারিখ এরকম, অত 15 তারিখ করলো এরকম। হ্যাঁ, আমাদের বলছি তো 8 তারিখ দিয়ে হবে না, ওই 2-3 দিন 3-4 দিন পর থেকে আমাদের। কারণ আরে বলে কি করবি? বলে কি করবো, একটা গ্রুপ খুলছো, সবাই মিলে একসাথে পরীক্ষা দেবো, এর থেকে বেশি। আরে চিন্তা করিস না, কলেজের স্যার পরীক্ষার খাতা দেখবে। এটাই মানে সবাই মিলে তারপরে পরীক্ষার সময় কাউকে পাওয়া যায়। হ্যাঁ, কাউকে পাওয়া যায় না। নতুন জিনিসগুলো পড়ছি, ওগুলো মানে টাইমের মধ্যে আরেকটা জিনিস নতুন ঢুকে যাচ্ছে। আমি 60% পরে পরীক্ষা দেবো, ব্যাস শেষ। দেখা যাক কি হয়, তার মধ্যে অর্ধেক পারা যাবে না। সেটাই। হ্যালো হ্যালো, হ্যাঁ তো আমি কি বলছিলাম, তোরা কি বলছিলি বল আমাকে। তুমি পরীক্ষা নিয়ে পাস বলছিলে। করতে পারবো না। তুমি বললে 28 তারিখে সিলেবাস কমপ্লিট করে 8 তারিখে আরামসে ফিজিক্সের সিলেবাসে পরীক্ষা আরামসে দেওয়া দেওয়া যায়। দেখ আমি তোকে বলে দিচ্ছি, ম্যাথমেটিক্যাল মেথডসে ভেক্টর থেকে একটা অঙ্ক থাকবেই বাঁধা, স্টোকস ডাইভারজেন্স কার্ল থেকে একটা অঙ্ক বাঁধা ওটা। আর আমার কুকুরটা এত চিল্লাচ্ছে কেন আমি জানি না। দ্বিতীয় কথা, ও চাইছে না আমাদের 8 তারিখ পরীক্ষা হোক। তোমার কথা সম্মতি জানাচ্ছে না, বুঝেছো? দাঁড়া 1 সেকেন্ড, দাঁড়া, ওটাকে আমি চুপ করিয়ে আসি। বাবা তুমি চুপ করো। বাবা কি বাবা তুমি চুপ করো। এত ভালোবাসা কোথায় রাখি? এই বুটু পুটু বাবা। ওই এই এই যাই হোক,
বহুত ফালতু সুব্রত দাদু টুটু। আরে টুটু নয়, কুটু কুটু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার রেকর্ডিং অফ করতে পারিস, ক্লাস কিন্তু শেষ হয়ে গেছে, ঠিক আছে? এটা কুটু ফুটু রেকর্ডিং রাখিস না। হ্যাঁ, তো কি বলছিলাম যে এক্সাম টাইমিং এর জিনিসটা দেখ, এক্সামে